ওকে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি, এটা নিয়ে আমরা কথা বলতে চাই এই পারপাসে, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, যেটা আমরা গত ক্লাসে জেনেছি করতে হয়। এটা করতে গেলে আপনার টাইম ইউটিলাইজ হবে, আপনার রিসোর্স ইউটিলাইজ হবে। সো আপনি যদি যে কোনো ধরনের, যে কারো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যানালাইসিস করা শুরু করে দেন, তারপর গিয়ে যদি দেখেন যে তার রিপোর্টিং এর কোয়ালিটিতে প্রবলেম আছে, তো আপনি এত যে টাইম বা রিসোর্স ইউটিলাইজ করেছেন, এগুলো সবগুলো কি হবে? ওয়াস্টেজ হবে। তো আমাদের প্রথমে চেক করে নিতে হয় আমি যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করতে যাব, তার আসলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি কেমন। এটা যদি স্যাটিসফ্যাক্টরি হয়, তাহলে আমরা পরের স্টেপ অ্যানালাইসিস শুরু করতে যাব, আদারওয়াইজ আমরা ওখান থেকে সরে আসবো বা অন্য কোম্পানিতে যাব। তো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি বলতে আমরা কি বুঝি? এটা দুটো আসপেক্ট আছে। একটা হচ্ছে রিপোর্টিং কোয়ালিটি, একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি। এখানে আমরা রিপোর্টিং কোয়ালিটি মিন করছি। আর একটা হচ্ছে আমাদের আর্নিংস কোয়ালিটি অথবা কোয়ালিটি অফ আর্নিংস। ওকে, এই দুইটা পয়েন্ট আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি বলতে আমরা আহ, যে ব্যাপারটাকে অ্যাসেস করি সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর কোয়ালিটি। আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর উপর আমাদের অ্যানালিসিসটা বেসিস করব, সেই স্টেটমেন্টস গুলো কোয়ালিটি ব্যাপারটাকে আমরা ফোকাস করে হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটিতে। তো এখানে আমরা প্রাইমারি যে অ্যাসেসমেন্টটা করি সেটা হচ্ছে এই কোম্পানি, যার কোম্পানি, যে কোম্পানি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি আমরা অ্যাসেস করছি, সেই কোম্পানি কোন জুরিসডিকশনে বিলং করে। সো ইউএস জুরিসডিকশনে যদি বিলং করে, তার জন্য অ্যাপ্লিকেবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস হচ্ছে ইউএস গ্যাপ। সো ইউএস গ্যাপ ফলো করে কি এই ফার্মটা তার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডসটা, ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা ঠিক মতো করেছে কিনা, তখন আমরা বলবো যদি করে থাকে তাহলে তার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি ইজ গুড। আর আদার জুরিসডিকশনে আইএফআরএস হচ্ছে অ্যাপ্লিকেবল। সো এগুলো সম্পর্কে আমরা জেনেছি। সো আইএফআরএস যেভাবে আপনাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করতে বলেছে, আপনি যদি সেভাবে করে থাকেন, তাহলে আমরা বলবো যে আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি ইজ হাই। সো এটা আসলে এক্সট্রিম ইভ্যালুয়েশন না। কেউ একজন যদি আইএফআরএস কমপ্লাই করতে হয়, সে হয়তো এমন না যে একদম 100 তাকে আপনি স্কোর দিতে পারবেন, তাকে কিছু না কিছু জায়গায় কি থাকবে, ইস্যুস থাকতে পারে। আবার কেউ যদি আইএফআরএস কে কমপ্লাই না করে থাকে, এমন না যে তার অ্যাবসলিউটলি নো কোয়ালিটিটা বলা যাবে না, তার হয়তো আহ, কিছু জায়গা আছে যেটা কোয়ালিটি। সো এক্সট্রিম পয়েন্ট আমরা বলছি না। ওকে। সো একটা কোয়ালিটি রিপোর্টিং বা একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যখন হাই কোয়ালিটি হয়, তার দুটো ক্যারেক্টারিস্টিক্সকে আমরা এম্ফাসাইজ করি। একটা হচ্ছে রেলিভেন্স, আর একটা হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন অফ ইকোনমিক রিয়েলিটি। সো রেলিভেন্স বলতে আমরা যেটা মিন করার চেষ্টা করি, যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ কি ওই ইনফরমেশন গুলো ঠিক মতো দেওয়া হয়েছে কিনা, যে ইনফরমেশন গুলো আপনার ডিসিশনকে ইনফ্লুয়েন্স করতে পারে। কি ধরনের ডিসিশন? আপনি যদি ইকুইটি ইনভেস্টর হন বা ক্রেডিট ইনভেস্টর হন বা ক্রেডিট কোয়ালিটি অ্যাসেসমেন্ট করে থাকেন অথবা গভর্নমেন্ট হয়ে থাকেন, আপনার ডিসিশন নেওয়ার জন্য যেসব ইনফরমেশন দরকার, যেসব ইনফরমেশন আপনাকে দেওয়া প্রয়োজন, যেসব ইনফরমেশনে মিসিং থাকলে আপনার ডিসিশন মাইট বি চেঞ্জড, এইসব ইনফরমেশন দেওয়া হয়েছে কিনা। সো রেলিভেন্ট ইনফরমেশন আপনাকে প্রোভাইড করা হয়েছে কিনা। ইটস নট নেসেসারি যে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আপনাকে 100 পেজেস হতে হবে। ঠিক আছে। আপনি যদি ইউএস কোম্পানিজ গুলো দেখেন, ইউল সি দ্যাট দেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এগুলো খুব অনেক বেশি পেজের না, বাট যতটুকু দেওয়া হয়েছে
those contain the relevant information. Next one হচ্ছে faithful representation of the economic reality. So the idea is that আপনার ফাইন্যান্সিয়াল নাম্বারস গুলো কি অ্যাকচুয়ালি কোম্পানিতে যা হচ্ছে তা রিপ্রেজেন্ট করছে কিনা। সেটা যদি রিপ্রেজেন্ট করে থাকে তখন আমরা বলবো যে ফেথফুল একটা রিপ্রেজেন্টেশন আছে। If it is such that your company is not doing good but your number looks very rosy, in that case we conclude that যে আপনার নাম্বারগুলো কি রিপ্রেজেন্ট করছে না, ফেথফুল রিপ্রেজেন্টেশন হচ্ছে না। সো এটারও চারটা স্পেকট্রাম আছে। আহ আপনার এখানে তিনটার কথা বলছি। একটা কমপ্লিটনেস, নিউট্রালিটি, অ্যাবসেন্স অফ এরর। কমপ্লিটনেস ইন সাচ দ্যাট যে সে আপনার সেলস বা নেট সেলস, এখন নেট সেলস এর এই নাম্বারটাতে রিচ করার জন্য যতগুলো নাম্বার আপনার সে আপনার সেলস দরকার, সেলস রিটার্ন দরকার, ভ্যাট দরকার, এই ব্যাপারগুলো সেপারেটলি আপনার জানা দরকার। তো সে যদি সেপারেটলি দিয়ে থাকে তাহলে হয়তো আপনি বলতে পারবেন যে এটা জন্য যা যা দরকার সবগুলো কমপ্লিট দেওয়া আছে। নিউট্রালিটি ইজ দ্য আইডিয়া, ইজ দ্য থিং যে আপনি যখন কোনো এস্টিমেট করবেন সে আপনাকে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কতটুকু পাবেন না এটা এস্টিমেট করতে হচ্ছে। ইউ ক্যান নট বি কনজারভেটিভ, ইউ ক্যান নট বি অ্যাগ্রেসিভ। আপনাকে যতটুকু এস্টিমেট করতে হবে ততটুকুই আপনি এস্টিমেট করবেন, এর বেশি না কম না। দেন সামটাইমস আপনি এরর থাকা যাবে না, আহ, এটা অনেক সময় থাকে। সো আপনি সে কারেন্ট অ্যাসেট, সো এখানে ক্যাশ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল এগুলো সবগুলো প্লাস করে আপনি কারেন্ট অ্যাসেটের ফিগার দিলেন টোটাল। দেখা গেল ওই নাম্বারটা যোগটা ঠিক মতো নাই। ইউ মাইট বি থিঙ্ক অফ যে এগুলো হওয়া তো খুবই আনলাইকলি, এটা তো সফটওয়্যারে করে থাকে, বা সামটাইমস দিস আর লাইকলি। সো আমাদের কেস আছে যে আমরা আহ, গত গত বছর খুব সম্ভবত একটা কাজ দিয়েছিলাম ছাত্রদেরকে, তাদেরকে ফাইন্যান্সিয়াল স্টেপ অ্যানালিসিসের কাজ। সো ওয়ান অফ আওয়ার স্টুডেন্টস ফাউন্ড যে রবির ব্যালেন্স শিটে যোগের মধ্যে ভুল আছে। সো ইউ মাইট বি সারপ্রাইজড, বাট আমি একটু দেখানোর চেষ্টা করি। ওকে, যে অ্যারোরে যে কথাটা বলছি, সো এখানে আপনার আহ, মানে এটা বিলিভ করার বিষয় না যে আপনার এরকম খুব ওয়েল নোন কোম্পানি এই ধরনের এরর নাও করতে পারে। ঠিক আছে। এসে আমার ইমেলটা কি দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে স্যার, পাচ্ছেন? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। এটা একটু রিড আউট করেন। ব্যালেন্স শিটে কোয়ার্টারলি ফিগার 2023-তে দেওয়া আছে, which also corresponds to annual report of the same year. We found that total assets and total liabilities and equity amounts have a huge dissimilarity. Total current asset as per our calculation should have been this 15, uh, I mean, million, billion, trillion, 15.87 trillion, আর রবি দেখাচ্ছে কত এই অ্যামাউন্টটা। So you see there is a gap. As a result, there is an inequality of the total. এই অ্যামাউন্টটা বাদ পড়ে গেছে in their audited balance sheet. However, according to Robi, the total asset match the টোটাল অ্যাসেট কিসের সাথে ম্যাচ করছে, টোটাল লায়াবিলিটিস এন্ড ইকুইটিস, বাট এখানে কারেন্ট অ্যাসেটের ক্যালকুলেশনের মধ্যে কি আছে, প্রবলেম আছে। তো এখন আমরা একটু একটু করে দেখানোর চেষ্টা করি, মাইট বি সারপ্রাইজ যে এটা কিভাবে পসিবল। ওকে, আমরা এখানে
148 MB। এটা হচ্ছে Q4 2023। এটা কোনটা দেওয়া হয়েছে? ক্যালকুলেটর আছে সাথে? হুম। এটা হচ্ছে আপনার 15874। এই নাম্বারটা। নাম্বারটা বোঝা যায়? কোম্পানি কনসলিডেটেড। 1596467। হাতে ক্যালকুলেটর আছে? জি স্যার। হুম। এই নাম্বারগুলো একটু কাউন্ট করে দেখেন, এই নাম্বারগুলোতে। বোঝা যায় এখানে একটু একটু ঝাপসা আছে। সো এই নাম্বারটার যোগের মধ্যে ইস্যু আছে। ঠিক আছে। ওকে। সো আমরা জাস্ট এক্সাম্পলের পারপাসে এখানে আসা। সো নেক্সট ওয়ান আমরা বলছি যে কোয়ালিটি অফ আর্নিংস। এখন কোয়ালিটি অফ আর্নিংস বলতে আমরা কি মিন করি? এটা কোয়ালিটি আরেকটা স্পেকট্রাম, আর কোয়ালিটি আরেকটা আসপেক্ট। এখানে আমরা যে ব্যাপারটাকে হাইলাইট করি সেটা হচ্ছে আপনি যে আর্নিংস জেনারেট করছেন। আর্নিংস বলতে আমরা নেট ইনকামকে মিন করি, সিম্পল আর্নিংস বলতে। এই আর্নিংস এর কতটুকু প্রপোর্শন আর কামিং ফ্রম সাম সোর্সেস which are expected to continue in the future. হোয়াট ইজ দিস? আমরা একটু বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল, এই যে আমরা রবির কথা বলছি। রবির মেইন বিজনেস কি? হাউ ডু দে মেক মানি? হোয়াট আর দে এক্সপ্লেনিং? এটা একটু পড়েন। রবি শুড জেনারেট রেভিনিউ ফ্রম হুইচ সোর্সেস? মোবাইল টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার, রাইট? ভয়েস ডেটা, আদার রিলেটেড সার্ভিস, আইটি রিলেটেড সার্ভিস, এগুলো তারা দিবে। এখন আহ, এই সার্ভিসের রেভিনিউটা তাদের কোথায় আসে? তার যেটা আপনার ইনকাম স্টেটমেন্ট আছে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এখানে আসবে। এখানে আমরা কনসলিডেটেড, এটা এটা কনসলিডেটেড। আচ্ছা, সেপারেট একসাথে দেওয়া আছে, অনলি কোম্পানি। আচ্ছা। আহ ইয়া, তো তার
মোবাইল টেলিকমিউনিকেশন সার্ভিস এখান থেকে যে রেভিনিউটা আসছে সেটা এই জায়গায় আছে, ঠিক আছে, 99 মিলিয়ন যা দেখতে পাচ্ছেন। মিলিয়ন না, এটা হচ্ছে বিলিয়ন, এখানে আছে। ইউ সি সামথিং এখানে, এই যে নন অপারেটিং ইনকাম দেখতে পাচ্ছেন, 347 মিলিয়ন দেখতে পাচ্ছেন নন অপারেটিং ইনকাম। ইয়েস অর নো? ইয়েস, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা 34 নোটে এটা ডেসক্রিপশন আছে যে এই ইনকাম কোত্থেকে জেনারেট করে। তো সেখানে আমরা একটু যাই। 34, দেখেন তো কি করেছে। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট থেকে গেইন করেছে। গেইন করেছে কিভাবে বুঝলাম? লসও তো করতে পারে। এই যে নেট গেইন, নাম্বারগুলো দেখেছেন পজিটিভ। গেইন অন টার্মিনেশন মডিফিকেশন অফ লিজ কন্ট্রাক্ট দেখেছেন? আচ্ছা, আদার মিসেলেনিয়াস ইনকাম। এখন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এগুলো ক্রয় বিক্রয় করা, এটা কি রবির কাজ? রবি কি এই পারপাসে সেট আপ হয়েছে? জি না। আচ্ছা, এই যে লিজ কন্ট্রাক্ট থেকে গেইন লস করা, এটা কি এটাতে কি এটার জন্য কি রবি বিজনেস মডেল সেট আপ করেছে? না এখান থেকে করে। ইনকাম আসছে, দ্যাটস ট্রু, বাট এটার জন্য কি রবিকে বানানো হয়েছে বা রবিকে তৈরি করা হয়েছে? জি না স্যার। তার জন্য রবিকে তৈরি করা হয় না। So, এই ইনকাম গুলো কি নন অপারেটিং ইনকাম? আর্নিংস কোয়ালিটি বলতে আমরা ওই আসপেক্টটাকে মিন করি যে আপনি যখন আপনার আর্নিংস রিপোর্ট করছেন, এই আর্নিংস এর সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন শুড কাম ফ্রম হোয়ার সাম অ্যাক্টিভিটিস হুইচ আর এক্সপেক্টেড টু কন্টিনিউ ইন দ্য ফিউচার। এটাকে বলা হয় সাস্টেইনেবল সোর্সেস অফ ইনকাম। সো আপনার কোন ইনকামটা সাস্টেইনেবল রবির জন্য? দ্য ইনকাম হুইচ রেজাল্টস ফ্রম দ্য বিজনেস মডেল। তার যে সে যে পারপাসে সেট আপ হয়েছে মোবাইল টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইড করার জন্য, এখান থেকে যদি তার $1 আর্নিংস জেনারেট হয়, দ্যাট ইজ মোর ভ্যালুয়েবল কম্পেয়ার টু $1 আর্নিংস কামিং ফ্রম গেইন ফ্রম লিজ কন্ট্রাক্ট। এম আই ক্লিয়ার? বোঝা যাচ্ছে কোনটা মোর ভ্যালুয়েবল, কোনটা মোর ওয়েট ক্যারি করবে? ওকে। জি স্যার। আচ্ছা, আহ, এখন আপনার এই জায়গা থেকে মানে আর্নিংস কোয়ালিটির আরেকটা আসপেক্ট হচ্ছে এই ব্যাপারটা যেটা আমরা হাইলাইট করছি। উম, যেসব কোম্পানির, ফর এক্সাম্পল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই কোম্পানিটার স্কয়ার ফার্মা কেনিয়া লিমিটেড আছে, স্কয়ার ফার্মা ইন্দোনেশিয়া লিমিটেড আছে, এখান থেকেও ইনকাম পায়। ইনকাম কিভাবে? ওখানে তাদের সাবসিডিয়ারি আছে। এখন এর সাথে সাথে আবার তারা একটা কারেন্সি ট্রান্সলেশন থেকে একটা গেইন পায়। ফর এক্সাম্পল ওখান থেকে ডলারে রেভিনিউ পাচ্ছে বা ডলার ইনকাম পাচ্ছে। তো এটা যখন বাংলা টাকায় ট্রান্সলেট করতে গেল, টাকা যেহেতু ডেপ্রিসিয়েট হয়েছে, দেখা গেল বেশি রেটে কনভার্ট হয়েছে। এখন এই যে গেইন ফ্রম কারেন্সি ট্রান্সলেশন, এটি কি স্কয়ার ফার্মার জন্য একটা অপারেটিং ইনকাম নাকি নন অপারেটিং ইনকাম? হোয়াট ডু ইউ থিঙ্ক? স্যার ট্রান্সলেশনটা কি আদার কম্প্রিহেন্সিভ ইনকাম না, নন ডিস্ট্রিবিউটেবল? আদার কম্প্রিহেনসিভ ইনকাম তো অবভিয়াসলি, বাট আমি যেটা বলার চেষ্টা করছি তার ইনকামের মধ্যে তার ইন আমি যদি তার টোটাল ইনকাম চিন্তা করি, সিম্পল ইনকাম চিন্তা করি, আমি আপনার যেটা রেগুলার ইনকাম আর আদার কম্প্রিহেনসিভ ইনকাম মধ্যে সেপারেট করছি না। So, আমি যদি $1 মোর আর্নিংস জেনারেট করি, মোর ডলার আর্নিংস অ্যাড করি তার ইকুইটির সাথে, বাট আরেকটা $1 আর্নিংস অ্যাড করলাম আপনার ইকুইটির সাথে, সেটা আসছে তার ফার্মাসিউটিক্যাল সেলস থেকে। সো হুইচ $1 ইজ মোর ভ্যালুয়েবল? সেলস থেকে যেটা আসে। সেটা আসে মোর ভ্যালুয়েবল, ঠিক আছে। সো জি এই স্যার। দুটো অ্যাসপেক্ট আমরা কভার করি কিসে, রিপোর্টিং কোয়ালিটি বোঝার জন্য। বাট ওভারঅল এই দুটোকে কিন্তু আমরা রিপোর্টিং কোয়ালিটি বলি। বাট রিপোর্টিং কোয়ালিটির দুটো অ্যাসপেক্ট, একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি
আর একটা হচ্ছে আপনার আর্নিংস কোয়ালিটি। এখন এই কোয়ালিটি, যেটা একটু আগে বলছিলাম, কোয়ালিটি গুলো আপনার কি না, ব্ল্যাক এন্ড হোয়াইট না। সো এটা রিলেটিভ আন্ডারস্ট্যান্ডিং, এটা একটা স্পেকট্রাম আমরা চিন্তা করি। সো সবচেয়ে হাইয়েস্ট যে স্পেকট্রামটা, মানে কোয়ালিটি নিয়ে কোনো রিপোর্টিং কোয়ালিটি একদম ফুললি কমপ্লায়েন্ট উইথ দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, এবং significant portion of the earnings are coming from some sources which are sustainable and adequate to meet up the necessary expenses. ওকে, সো তখন আমরা তাকে বলছি যে আপনার সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি অফ আর্নিংস। ওকে, এটা একটা আপনার র্যাঙ্কিং এর মতো। এখানে যে নাম্বার 1 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইয়েস্ট র্যাঙ্কিং। রিপোর্টিং ইজ কমপ্লায়েন্ট উইথ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এখানে আপনি আইএফআরএস লিখতে পারেন। এবং ডিসিশন ইউজফুল কেন হলো? ডিসিশন ইউজফুল হলো ওই যে আপনার যেটা বলেছি, রেলিভেন্ট এবং ফেথফুল রিপ্রেজেন্টেশন অফ ইকোনমিক রিয়েলিটি, এই কারণে ডিসিশন ইউজফুল হয়েছে। ওকে, দেন সেকেন্ড যেটা অ্যাসপেক্ট বলেছে যে আর্নিংস আর সাস্টেনেবল অ্যান্ড এডিকুয়েট, এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি। আর সবচেয়ে লোয়েস্ট কোয়ালিটি, ফর এক্সাম্পল ফার্মার্স ব্যাংক, এটা যখন ছিল, তারা যেটা করেছে আপনার আহ, অনেক ধরনের ভায়োলেশন করেছে। একটা ভায়োলেশন বেশ রিপোর্ট হয়েছিল যে you understand the distinction between loans and investment. সো যে অ্যামাউন্টটা লোন, সেই অ্যামাউন্টকে আমার কি কি করা যাবে না, ইনভেস্টমেন্ট লেখা যাবে না। আবার ইনভেস্টমেন্ট যেটা, সেটাকে কি করা যাবে না, লোন করা যাবে না। এটা আমাদের আপনার ডিফারেন্সেস আছে, ইউ আর ভেরি ফ্যামিলিয়ার উইথ ইট। এখন ফার্মার্স ব্যাংক করেছে কি, এখন লোনের জন্য তো আপনাকে প্রভিশন বেশি রাখতে হয়। প্রভিশন বেশি রাখা মানে মানে ন্যাচারালি লোনের লসের জন্য আপনাকে প্রভিশন বেশি রাখতে হবে। আর ইনভেস্টমেন্ট থেকে লসের জন্য আপনাকে একটা প্রভিশন রাখা লাগতে পারে, বাট ম্যাটার ইজ দ্যাট এই আপনি যখন ডিসবার্স করেছেন অ্যামাউন্ট, সেটা লোন হিসেবে করেছেন, পরে দেখা গেল আপনার সামহাউ লোনের একটা বিগ পোর্শন ক্লাসিফাইড হয়ে গেছে। সো করলাম কি, আপনার লোনের একটা অ্যামাউন্ট আমি, যেহেতু ক্লাসিফাইড হয়ে গেছে এবং সেটার জন্য প্রভিশন দেখাতে কি আমাকে লস দেখাতে, লস হতে পারে বা লসের অ্যামাউন্ট আরো বড় হতে পারে। তো আমরা করলাম কি, লস, আপনার লোনের একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্টে নিয়ে আসলাম। সো একটা লোনের অ্যামাউন্ট ইনভেস্টমেন্টে দেখানো যাবে না। ইটস এ ক্লিয়ার ভায়োলেশন, যে কোন অ্যাসেট কোথায় থাকবে, এটা একটা কি আছে, ডিমার্কেশন আছে। এবং আপনি এটাতে গেল আহ, মানে এই নাম্বারগুলো, এটা একটা এক্সাম্পল। তারপর ফিকটিশিয়াস নাম্বার। সো নাম্বারগুলো কি হতে পারে, মানে ম্যানুফ্যাকচার নাম্বার বলা হয়। সো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ যে নাম্বারস গুলো দেওয়া আছে, সেই নাম্বারস গুলো ম্যানুফ্যাকচার নাম্বার। আর আপনার রিপোর্টিং ইজ নট কমপ্লায়েন্ট উইথ দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। সো এই ধরনের ক্যারেক্টারিস্টিক যদি হয়, তাহলে আমরা বলি সবচেয়ে লোয়েস্ট কোয়ালিটি। আর এখানে ইন বিটুইনে আর 4টা স্পেকট্রাম আছে। So, সেই 4টা স্পেকট্রাম হচ্ছে উপর থেকে কোয়ালিটি কমবে, বাট এই যে 6 নাম্বার যেটা, এটা থেকে কোয়ালিটি বাড়বে। ঠিক আছে, সো সেকেন্ডটা যদি আমরা দেখি যে রিপোর্টিং ইজ কমপ্লায়েন্ট উইথ গ্যাপ, মানে গ্যাপের সাথে কমপ্লায়েন্ট আছে, ডিসিশন ইউজফুল আছে, বাট আর্নিংস কোয়ালিটি ইজ লো। এখন আমাকে বলেন যে আর্নিংস কোয়ালিটি কিভাবে লো হতে পারে? Probably your good amount of earnings are not coming from some sources which are sustainable, and probably the earnings are not adequate to meet up your required expenses. ঠিক আছে আপনার এটা, আচ্ছা। এরপর এটাকে যদি আমরা আরেকটু কম্প্রোমাইজ করি, রিপোর্টিং ইজ কমপ্লাইন্ট উইথ গ্যাপ, বাট আর্নিংস কোয়ালিটি ইজ লো, অ্যান্ড রিপোর্টিং চয়েসেস অ্যান্ড এস্টিমেটস আর বায়াসড। কিভাবে বায়াস হয় সেটা আমরা একটু পরে ডিসকাস করব। সো আপনার আপনাকে কিছু ডিসক্রিপশন দেওয়া হয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস থেকে। সো সেই ডিসক্রিপশন গুলো আপনি এমন ভাবে ইউজ করলেন, it looks like you are very aggressive in recognition of revenue.
সো ইন দিস ওয়ে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি স্পেকট্রামটা অ্যাসেস করি। তো আপনাকে অ্যাসেস করতে আপনার যে কোম্পানি সেটা এই স্পেকট্রামের মধ্যে কোথায় বিলং করে। ওকে, বাট এগেইন আই লাইক টু স্ট্রেস যে এটা কি না, ব্ল্যাক এন্ড হোয়াইট না। আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম যে আপনার রিপোর্টিং চয়েস আর এস্টিমেটস এগুলো কি হতে পারে, বায়াসড হতে পারে। সো আমরা কিন্তু বায়াস চাই না, আমরা চাই কি নিউট্রাল। সো নিউট্রাল কখন, বায়াসড কখন? সো আমার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে আমি বায়াস চয়েস ফলো করতে পারি, অথবা আমি নিউট্রাল থাকতে পারি। এখন যখন ডিসক্রিপশন দেওয়া হয়েছে তখন আমরা বায়াসড চয়েস কিভাবে হয়। ফর এক্সাম্পল আমি এমন ভাবে এস্টিমেট গুলো করছি। আমি বলবো কিভাবে এস্টিমেট প্রয়োজন হয়। এস্টিমেট গুলো এমন ভাবে করছি যেটার কারণে আমি যে আর্নিংস রিপোর্ট করব বা নেট ইনকাম রিপোর্ট করব, এই রিপোর্টেড আর্নিংসটা বেশি দেখাবে, এবং আমার ফাইন্যান্সিয়াল পজিশনে যে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের মাধ্যমে যে আমি ফাইন্যান্সিয়াল পজিশনকে রিপ্রেজেন্ট করছি, আহ, এটা ভালো দেখাবে। রিপোর্টেড আর্নিংসও ভালো দেখাবে, ফাইন্যান্সিয়াল পজিশনও ভালো দেখাবে। So probably we are following some kind of practices which are aggressive accounting. The opposite, যেখানে আমরা এমন ভাবে এস্টিমেট ফলো করছি যেটার কারণে আমার আর্নিংস কম দেখাচ্ছে এবং আমার ফাইন্যান্সিয়াল পজিশনও যতটুকু ভালো হওয়া উচিত দ- ছিল ততটুকু আসলে ভালো দেখাচ্ছে না, মন্দ দেখাচ্ছে, তখন আমরা কনজারভেটিভ অ্যাকাউন্টিং ফলো করছি। সো এটার এক্সাম্পল কি হতে পারে? ফর এক্সাম্পল আপনি ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন আপনাকে কি করতে হয়, এস্টিমেট করতে হয়, স্কেডিউল করতে হয়। এখন কোন অ্যাসেটের জন্য কতটুকু ডেপ্রিসিয়েশন হবে এটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস আপনাকে ফিক্স করে দেয় নাই। এটা ম্যানেজারের ডিসক্রিপশন, ম্যানেজার ডিসাইড করবে বেসড অন দ্য ইন্ডাস্ট্রি প্র্যাকটিস, বেসড অন দ্য নেচার অফ দ্য মেশিন, বেসড অন দ্য ডেপ্রিসিয়েশন শিডিউল ফলোড অর টু বি ফলোড, তারা ডিসাইড করবে। এখন যে অ্যাসেটটা আপনার ডেপ্রিসিয়েট করার কথা সে 3 ইয়ার্সে, সেটা যদি আপনি 5 ইয়ার্স করে ডেপ্রিসিয়েট করেন, তাহলে হোয়াট উইল হ্যাপেন টু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি কম দেখাবে নাকি বেশি দেখাবে? যেটা 3 ইয়ার্সে করার কথা আপনি দেখাচ্ছেন 5 ইয়ার্সে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি দেখাবে? কম কম দেখাবে। আপনি কম আপনি যে দেখাবে। এস্টিমেটটা করেছেন সেটা কারণে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি দেখাবে? কম দেখাবে। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যদি কম দেখায়, হোয়াট উইল বি ইউর রিপোর্টেড আর্নিংস? রিপোর্টেড আর্নিংস উইল বি হাইয়ার, রাইট? বোঝা গেছে? রিপোর্টেড আর্নিংস উইল বি হাইয়ার। এট দ্য সেম জি টাইম ভাই। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কম দেখানোর কারণে আপনার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন নাম্বার উইল বি লোয়ার। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন নাম্বার যদি লোয়ার থাকে, আপনার ফাইন্যান্সিয়াল পজিশন উইল বি বিগার। অ্যাসেটের ব্যালেন্স কি থাকবে? বিগার ব্যালেন্স থাকবে। এর ফাইন্যান্সিয়াল পজিশন উইল লুক বেটার। তো হোয়াট কাইন্ড অফ প্র্যাকটিস উই আর ডিসকাসিং, অ্যাগ্রেসিভ আর কনজারভেটিভ? যেটা মাত্র বললাম ডেপ্রিসিয়েশন এস্টিমেট নিয়ে, অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ কাইন্ড অফ, ঠিক আছে। এখন আমরা কিন্তু কি চাই না, অ্যাগ্রেসিভও চাই না, কনজারভেটিভও চাই না, উই ওয়ান্ট দ্য নিউট্রাল এস্টিমেশন। এখন আরেকটা আহ, এটার সাথে কানেক্টেড ডিসকাশন, সেটা হচ্ছে সামটাইমস ম্যানেজার follow some practice which is called earnings smoothing. Earnings smoothing. So what is that? For example, seasonality is a very common issue. If you think of electronics or home appliance company Singer or Walton, এই কোম্পানিগুলো কোন কোয়ার্টার আর্নিংস বা রিপোর্ট নাম্বার বেশি দেখাবে? হোয়াট ডু থিঙ্ক? কোন কোয়ার্টারগুলোতে বেশি দেখাবে? আমি যদি জানুয়ারি
থেকে ফার্স্ট কোয়ার্টার কাউন্ট করি, জানুয়ারি থেকে মার্চ ফার্স্ট কোয়ার্টার, এপ্রিল থেকে জুন সেকেন্ড কোয়ার্টার, এরকম হলে হোয়াট ডু থিঙ্ক? হোম অ্যাপ্লায়েন্স যে কোম্পানিগুলো, আমি ধরে নিচ্ছি তাদের মেইন প্রোডাক্ট হচ্ছে রেফ্রিজারেটর, এসি, এটসেট্রা, কোন সময় তাদের সেলস বেশি হবে? কোয়ার্টার টুতে? সামারে। হুম, সামার আর কি, কোয়ার্টার টু, এপ্রিল থেকে জুন, ইয়েস বুঝতে স্যার। পারছো? হুম, কোয়ার্টার টুতে বেশি দেখাবে, কোয়ার্টার থ্রিতে অবভিয়াসলি বেশি আসবে। অবভিয়াসলি আমার কোয়ার্টার ফোর ভালো না, বা আমার কোয়ার্টার ওয়ান ভালো না, ঠিক আছে? আবার আপনি যদি বাটার কাউন্ট করেন, বাটার জন্য কোয়ার্টার ফোর আর কোয়ার্টার ওয়ান গুলো কি হবে, ভালো হবে? ইজ ইট? অথবা কোয়ার্টার ওয়ান বেশি ভালো হবে? ফেস্টিভ্যাল টাইমে। হ্যাঁ, ফেস্টিভ্যাল টাইমে। এখন আপনি চাইছেন যে আপনার আর্নিংসটা এই দুইটা কোয়ার্টারে শুধু ভালো না থেকে অন্য কোয়ার্টার গুলোতে ভালো থাকুক। কিভাবে ভালো থাকবে? আপনি কিছু আর্নিংস যেটা হচ্ছে আপনার, যেটা আপনার আহ আপনি যখন এস্টিমেট করছেন, আপনি যখন আর্নিংস এস্টিমেট করতে গেলে আপনাকে কিছু লাইবিলিটি এস্টিমেট করা লাগে, কিছু ডেফারেন্স এস্টিমেট করা লাগে। ফর এক্সাম্পল, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আপনাকে কি এস্টিমেট করতে হয়? অ্যাকাউন্ট রিসিভেবল কতটুকু প্রপোর্শন আপনি কালেক্ট করতে পারবেন, আনকালেক্টেবল অ্যাকাউন্ট রিসিভেবল এটা কতটুকু, এটা কালেক্ট করতে হয়, এস্টিমেট করতে হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি যদি আহ এই এস্টিমেশনস গুলো ওই কোয়ার্টার গুলোতে কম করি, যে কোয়ার্টার গুলোতে আমার কি আর্নিংস কম, আর যে ওই কোয়ার্টার গুলোতে বেশি করি যেগুলোতে আমার আর্নিংস বেশি, তখন কোয়ার্টার টু কোয়ার্টারে যে আর্নিংস এর ডাইভারজেন্স, সেই ডাইভারজেন্সটা অনেক কমে আসবে না? তো আমার পারপাসটা কি? আমার পারপাস হচ্ছে যেন কোয়ার্টার টু কোয়ার্টার যে আর্নিংস এ বেশ ভেরিয়েশন আছে, সেই ভেরিয়েশনটাকে কমানো। এটা অনেকভাবে করা যায়, আমি জাস্ট একটা বললাম। So, আপনি এরকম যদি ডেলিভারিলি করেন, এই পারপাসটা হচ্ছে আর্নিংস স্মুথিং। তো এরকম অনেকগুলো প্র্যাকটিস আছে, সেটার সাথে আমরা একটু পরে আরো বেশি ফ্যামিলিয়ার হব। সো এখন এটা এস্টিমেশনটা ব্যাপার, আপনি কনজারভেটিভও হতে পারেন, অ্যাগ্রেসিভও হতে পারেন, বাট উই ডোন্ট ওয়ান্ট টু প্র্যাকটিস ফলো এনি ওয়ান অফ দিস। এখন অ্যাগ্রেসিভ আর কনজারভেটিভ অ্যাকাউন্টিং চয়েস, এই দুটো ব্যাপারে আমরা ডিসকাস করেছি। ইফ আই ওয়ান্ট টু সামারাইজ, যে আমরা কিভাবে অ্যাগ্রেসিভ ফলো করতে পারি, কিভাবে কনজারভেটিভ ফলো করতে পারি, ফলো করতে পারি, পারার কথা বলছি না। আমরা এখানে যেটা পারপাস, আমাদের যেটা পারপাস এজ এ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, সেটা হচ্ছে কেউ যদি করে থাকে সেটাকে ট্রেস আউট করা। ফর এক্সাম্পল, আমি যদি ডেপ্রিসিয়েশন কম চার্জ করি, আই এম প্রবাবলি ক্যাপিটালাইজিং মোর কারেন্ট পিরিয়ড কস্ট। মানে ডেপ্রিসিয়েশন যত কারেন্ট পিরিয়ডে হওয়ার কথা তার চেয়ে কম করছি, তার মানে আমি কি করছি, ফিক্সড অ্যাসেট বেশি দেখাচ্ছি। So which is in turn capitalizing current period cost. So you probably are familiar with capitalizing versus expensing. আর কনজারভেটিভ আমি যখন ফলো করব তখন আমি কি ফলো করি? আই এক্সপেন্স মোর অফ দ্য কারেন্ট পিরিয়ড কস্ট। আর এখানে ওই এক্সাম্পলে দেওয়া আছে যেটা আমরা বলছিলাম একটু আগে। আর এখানে অ্যাগ্রেসিভ আমরা স্যালভেজ ভ্যালুর হায়ার এস্টিমেট নিই, স্যালভেজ ভ্যালুর লোয়ার এস্টিমেট নিই কনজারভেটিভে। অ্যাগ্রেসিভ যদি হয় আমরা স্ট্রেট লাইন ফলো করি, কনজারভেটিভ হলে এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন ফলো করি। সো দিস আর সাম প্র্যাকটিসেস, ঠিক আছে? এখন ইউ মাইট বি থিঙ্কিং অফ যে কনজারভেটিজম বা অ্যাগ্রেসিভ, এটা কি শুধুমাত্র ম্যানেজারদের প্রবলেম, মানে ম্যানেজাররাই এরকম?
মানে ম্যানেজাররাই এটা বায়াসড? We say the answer is no. Financial reporting standards are also encouraging us to be conservative. কিভাবে? You are probably familiar with research and development cost. Research and development cost. So think of pharmaceutical company, think of IT company, যাদের প্রচুর রিসার্চ করতে হয়। তো এটার ব্যাপারে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড কি বলছে? ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বলছে যে রিসার্চ থেকে বেনিফিট পাওয়া যাবে নাকি যাবে না, এটা নিয়ে কি আছে, আনসার্টেনটিস আছে। সো আমরা সাধারণত কোন অ্যাসেট গুলোকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাসেট হিসেবে দেখাই? which we believe are expected to produce benefits in future. So এখন কিছু রিসার্চ might be giving us benefits in future, might not be giving us benefits in future, but there is an uncertainty. So রিসার্চ কস্টকে টিপিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে এক্সপেন্স করে ফেলি based on the recommendation from the financial reporting standards. ঠিক আছে? বাট এই রিসার্চের যে এক্সপেন্সটা সেটাকে যে আমি অ্যাসেট হিসেবে দেখাচ্ছি না, সেটাকে যে আমি অ্যাসেট টোটালি এক্সপেন্স করে ফেলছি, এখন কোন সময়ে করছি? বিফোর গেটিং এনি প্রুফ, গেটিং এনি এভিডেন্স দ্যাট এই যে রিসার্চটা সাকসেসফুল হবে অর হবে না, এর আগে আমি রিসার্চকে পুরোটা কি করে ফেলছি, কস্ট হিসেবে দেখাচ্ছি, এক্সপেন্স করে ফেলছি অ্যাকর্ডিং টু রিকমেন্ডেশন। এখন এটা তখনই আপনার এই ডেভেলপমেন্ট এক্সপেন্সকে তখনই কি করা যাবে, অ্যাসেট হিসেবে দেখানো যাবে। দেয়ার আর সাম ক্রাইটেরিয়া, যে আপনি যে রিসার্চ করেছেন এবং এটা সাকসেসফুল, এবং এটা থেকে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে, এটা থেকে একটা প্রোটোটাইপ ডেভেলপ হয়েছে। প্রোটোটাইপ মিন্স যেই ফর্মে আপনার প্রোডাক্টটা কনজিউমারদের কাছে পৌঁছাবে, এবং এটা যথেষ্ট ডিমান্ড আছে, এবং এই ডিমান্ডটা ফুলফিল করার মতো আপনার রিসোর্সেস আছে। এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ হলেই তখন আমরা ডেভেলপমেন্ট এক্সপেন্সকে অ্যাসেট হিসেবে দেখাতে পারি। আদারওয়াইজ রিসার্চ কস্টকে আমরা কি করি, পুরোপুরি এক্সপেন্স হিসেবে দেখাই। বাট প্রবাবলি এটা হয়তো আমাকে ফিউচারে বেনিফিট দিতে পারে, বাট অ্যাট দিস মোমেন্ট উই আর নট শিওর যেটা ফিউচারে বেনিফিট দিবে নাকি দিবে না। বাট রিসার্চ থেকে যদি কোনো রেভিনিউ আসে, সেটা কিন্তু আমরা ইমিডিয়েটলি রেভিনিউ হিসেবে রেকগনাইজ করি না, এটা ডেভেলপমেন্ট কনফার্ম না হওয়া পর্যন্ত। সো উই ক্যান থিঙ্ক অফ যে এই রিকমেন্ডেশনটা যদি আমরা ফলো করি, উই আর সাম সর্ট অফ কনজারভেটিজম, মানে আমরা কনজারভেটিজম প্র্যাকটিস করছি। দেন আপনার অ্যাসেটের মধ্যে একটা ইম্পেয়ারমেন্ট ইস্যু আছে। অ্যাসেটের যে ব্যালেন্স শিটে ক্যারিং ভ্যালু থাকে, ব্যালেন্স শিটের ভ্যালুটাকে আমরা ক্যারিং ভ্যালু বলি, কস্ট মাইনাস accumulated depreciation, amortized cost minus accumulated depreciation. If in some position sometime যে আপনার দেখা যাচ্ছে যে অ্যাসেটের যে ক্যারিং ভ্যালু ব্যালেন্স শিটে দ্যাট ইজ হায়ার দেন দ্য ফেয়ার ভ্যালু, তখন যেটা করা হয় অ্যাসেটের একটা ইম্পেয়ারমেন্ট করা হয়, ফেয়ার ভ্যালুতে রিটেন ডাউন করে। বাট পরবর্তীতে যখন যদি ফেয়ার ভ্যালু বেড়ে যায়, তখন কিন্তু অ্যাসেটকে আবার যতটুকু ফেয়ার ভ্যালু বেড়ে গেছে
ততটুকুতে রিভাইজিং আপওয়ার্ড করা হয় না। আপওয়ার্ড করা হয় ততটুকু পর্যন্ত ম্যাক্সিমাম, যতটুকু ইম্পেয়ার করা হয়েছিল ততটুকু। ফর এক্সাম্পল, শুরুতে একটা অ্যাসেটের 1,000 ছিল, পরে আপনি দেখলেন যে ফেয়ার ভ্যালু 800 হয়ে গেছে, তো আপনি 800তে নামিয়ে আনলেন। এখন পরে দেখা গেল যে ওই অ্যাসেটটার ফেয়ার ভ্যালু হলো 1200, বাট আপনি কিন্তু 1200তে নিতে পারবেন না, আপনি নিতে পারবেন 1,000 পর্যন্ত। ঠিক আছে? সো ইট ইজ এ কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস আর পুশিং আস টু বি কনজারভেটিভ। ঠিক আছে? দো উই আর ক্লেমিং দ্যাট উই নিড টু বি হোয়াট, উই নিড টু বি নিউট্রাল। এখন আমরা একটু আগে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটির কম্প্রোমাইজ দেখলাম, এই কম্প্রোমাইজটা, যে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি লো, বা তারা যে ফিকটিশিয়াস নাম্বার দিচ্ছে, ইউ প্রবাবলি হ্যাভ লার্নড অ্যাবাউট আদানি, যে তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেছে। সো কেন ম্যানেজার্সরা যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করছে বা তৈরি করছে এটা লো কোয়ালিটি হতে পারে? এটার কি কারণ হতে পারে? ওকে, সো এটার কারণগুলো আমরা যখন সামারাইজ করি, যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা টার্গেট থাকে, ম্যানেজমেন্ট একটা এক্সপেকটেশনস থাকে যে আমরা এই আর্নিংসটা রিপোর্ট করব, বা এই আর্নিংসটা আমাদের লাগবে, বা এই আর্নিংস আমরা রিচ করব। ইফ দ্য থিং ইজ সাচ দ্যাট, যে আমরা এটা রিচ করতে পারলে আমরা একটা বড় ডিল পাবো বা সামথিং লাইক দ্যাট, বা আমরা এতটুকুতে এক্সপ্যান্ড করতে পারবো, বা আমরা এই মার্কেটে যেতে পারবো। তো ইফ উই মিস দ্য টার্গেট, আমরা হয়তো এই ডিলগুলো মিস করব। তো এই ক্ষেত্রে দিস ক্যান বি এ রিজন যে কেন রিপোর্টিং কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়। সো টু শো দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি বেটার দেন হোয়াট ইজ দ্য রিয়েলিটি। নেক্সট ওয়ান হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যানালিস্টরা থাকে। ওকে, তারা কি করে? প্রতি কোয়ার্টারে যখন আর্নিংস কল হয়, ফর এক্সাম্পল কয়েকদিন পরে আপনার বেশ অনেকগুলো কোম্পানির আর্নিংস কল আছে। আর্নিংস কলে কোম্পানিগুলো তাদের আর্নিংস ডিসক্লোজ করে, যে তারা গত কোয়ার্টারে কেমন করেছে, গত কোয়ার্টারে তাদের ফাইন্যান্সিয়াল পজিশন কেমন ছিল, এটসেট্রা এটসেট্রা। এখন আর্নিংস কোয়ালিটি বা আর্নিংস কত হবে, এটা আসার আগেই যারা মার্কেটে অ্যানালিস্ট আছে তারা একটা এক্সপেকটেশন দাঁড় করায়। ফর এক্সাম্পল, মেটা হচ্ছে $2 ইপিএস জেনারেট করবে, অথবা মেটা হচ্ছে 1.5 ইপিএস দিবে। এখন মার্কেটে যদি 1,000 অ্যানালিস্ট থাকে, প্রত্যেকের অ্যানালাইসিস তো অবভিয়াসলি ডিফারেন্ট, বাট সবার একটা অ্যাভারেজ এস্টিমেশন আছে। ফর এক্সাম্পল, সবার অ্যাভারেজ আমি যখন দেখলাম, তখন ম্যাটার অ্যাভারেজ ইপিএস ইজ লাইকলি টু বি বিটুইন 1.4 to 1.6, অ্যাকর্ডিং টু হুম? ম্যাটার নিয়ে যারা অ্যানালাইসিস করছে তাদের এস্টিমেশন 1.4 to 1.6। এখন এই আর্নিংস যে অ্যানালিস্টরা এস্টিমেট করে বসে আছে, এই খবর কি ম্যানেজাররা জানে নাকি জানে না? হোয়াট ডু থিঙ্ক? মানে ম্যানেজার বলতে ম্যাটার ম্যানেজার, হোয়াট ডু থিঙ্ক, তারা কি জানে নাকি জানবে না মার্কেট যে এরকম একটা এস্টিমেট করছে? ইয়েস অর নো? জানার কথা স্যার, কারণ ওই যে এটা তো পাবলিক ইনফরমেশন। জানার কথা, জানার কথা, রাইট? সো জানার কথা। আপনি ওই যে সিএনবিসি আছে না, সিএনবিসি তে গেলে দেখবেন যে প্রত্যেকটা কোম্পানির আর্নিংস এক্সপেকটেশন, কনসেনসাস কনসেনসাস এস্টিমেট কত সেটা আছে। ঠিক আছে? ফর এক্সাম্পল, মেটা কোয়ার্টার আর্নিংস এস্টিমেট, সিএনবিসি আমি লিখলাম। ঠিক আছে? তো
এই দেখেন, এখানে একটা রিপোর্ট। মেটা শেয়ার কেন আপ করেছে? কারণ তারা বলছে যে মেটা থেকে আর্নিং সবাই এক্সপেক্ট করেছিল কত, 6.77, আর মেটা রিপোর্ট করেছে কত, $8.02। এখন এটার কারণে মেটার শেয়ার কি হয়েছে? মেটার শেয়ার কি হয়েছে? পপ আপ। বোঝা গেছে? তো কাদের কাদের রেভিনিউ এস্টিমেশন বিট করেছে? হোয়াট ডু থিঙ্ক? এটা কাদের কাদের এক্সপেকটেশন? অ্যানালাইজড। অ্যানালিস্টদের এক্সপেকটেশন। সো এটা যখন বিট করে তখন শেয়ার প্রাইস খুব ভালোভাবে কি করে, পপ আপ করে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইফ দ্য থিংস আর অপোজিট? সে অ্যানালিস্ট এক্সপেক্ট করলো 6.77, মেটা রিপোর্ট করতে পারলো 5 সামথিং। হোয়াট ডু থিঙ্ক হোয়াট শুড হ্যাপেন? স্যার পপ ডাউন করবে স্যার। Share price will be, মানে investor will punish with, মানে শেয়ার প্রাইস স্ল্যাশ স্ল্যাশ করে। ঠিক আছে, এখন আমি এজ এ ম্যানেজার আমি কি চাইবো? আমার আর্নিংস যেন কার চেয়ে ভালো থাকে, এক্সপেকটেশনের চেয়ে কি থাকে, ভালো। গ্রেটার দেন এক্সপেকটেশন। হ্যাঁ, আমার আর্নিংস যেন অ্যানালিস্টদের এক্সপেকটেশনের চেয়ে ভালো থাকে, কনসেনসাস অ্যানালিস্ট এক্সপেকটেশনের চেয়ে ভালো থাকে। এখন আমি যদি সামহাউ ভালো নাও করতে পারি, আমি চেষ্টা করবো যে আমার শেয়ার প্রাইস যেন খুব অ্যাব্রাপ্টলি কি না হয়, এফেক্ট না হয়। কারণ শেয়ার প্রাইস ইজ এ কাইন্ড অফ প্রাইড অ্যান্ড অলসো ইজ এ কাইন্ড অফ সিগন্যাল যে ম্যানেজমেন্ট কেমন করছে। So আমি তো ম্যানেজার হিসেবে চাইবো না যে আমার শেয়ার প্রাইস কি করুক, ড্রপ করুক। So আমি যদিও সে ফর এক্সাম্পল আমি আর্নিংস করেছি আহ সে $6 মতো পার শেয়ার, বাট আমি এমন ভাবে আমার এস্টিমেট করে দাঁড় করালাম যেন আমি কত এমন একটা আর্নিংস দেখাইতে পারি সেটা কাকে বিট করবে, অ্যানালিস্টদের কনসেনসাস এস্টিমেটকে বিট করবে। বোঝা গেছে? রিমেম্বার, আমি কিন্তু এখানে বলছি না যে মেটা অ্যাকচুয়ালি এটা করেছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার আর্নিংস যখন কোম্পানিগুলো দেয়, ইনভেস্টররা কিভাবে আর্নিংস গুলো রিড করে। ফর এক্সাম্পল, আপনি ডিএসএ তে গেলেন, আপনার যখন কোম্পানিগুলো আর্নিংস দেয় তখন আপনি এটা কিভাবে রিড করেন, বা কোম্পানি বা ইনভেস্টর এটা কিভাবে চায়, এটা কিভাবে ইনভেস্টররা রিড করতে চায়। ফর এক্সাম্পল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, তার চেঞ্জ করেছে, CPL, yeah, is a submarine. সো ইউ সি তারা কি বলছে? তারা বলছে basic EPS was Taka 2.46 for October to December 2024 as against Taka 3.58 for October December 2023. Immediately কিসের সাথে কিসের কম্পেয়ার করছে দেখি, বলেন দেখি। করেসপন্ডিং সেম পিরিয়ড। করেসপন্ডিং প্রিভিয়াস পিরিয়ডের কোয়ার্টারলি আর্নিংস এর সাথে কম্পেয়ার করছে, দেখতে পাচ্ছেন? নাকি আগের 3 মাসের সাথে কম্পেয়ার করছে? বোঝা গেছে? So, আমি গত বছর এই সময় কেমন ছিলাম, এই বছর একই সময় কি করছি। ক্লিয়ার? এইভাবে তারা কি করে, রিপোর্ট করে। এখন অ্যানালিস্টদের সবসময় এক্সপেকটেশন হচ্ছে যে আমি গত বছর আহ, এই কোম্পানিকে যে পজিশনে পেয়েছি এই সময়ে, এই বছর একই সময়ে যেন কোম্পানি কি করুক, ভালো করুক। এটা ইয়ার টু ইয়ার এস্টিমেট বলা হয়, ওয়াই ওভার ওয়াই। এবং এই এস্টিমেট ইজ মোর ফেথফুল। কারণ হচ্ছে আমি একটু আগে বলছিলাম সিঙ্গারের কথা।
সিঙ্গারের কোয়ার্টার 2 2025 যখন রিলিজ করবে, এটা কোন কোয়ার্টারের সাথে কম্পারেবল? কোয়ার্টার 1 এর সাথে কম্পারেবল, নাকি কোয়ার্টার 3 এর সাথে কম্পারেবল, নাকি কোয়ার্টার 2 অফ 2024 এর সাথে কম্পারেবল? কোনটার সাথে? কোয়ার্টার 2 অফ 2024। আদারওয়াইজ আমি কি হব? মানে আমি এখন কোয়ার্টার 2 2024 এর তুলনায় কোয়ার্টার 2 2025 আমি ভালো যদি না করি, আই উইল বি সিভিয়ারলি প্যানালাইজড। সো এটা যখন আমি চাই যে আমার করেসপন্ডিং কোয়ার্টারের তুলনায় আমার এই কোয়ার্টারে কি থাকুক, আর্নিংস ভালো থাকুক, ঠিক আছে? এই কারণে ম্যানেজাররা কি করে, এই ওভার এস্টিমেট বা আন্ডার এস্টিমেট গুলো করে, এগুলোর কথা বলছি। দেয়ার আর সাম আদার রিজনস, সেগুলো দেখবেন যে কেন তারা কনজারভেটিভ প্র্যাকটিস ফলো করে বা অ্যাগ্রেসিভ প্র্যাকটিস ফলো করে, বাট অথবা আর্নিংস কোয়ালিটি কম্প্রোমাইজ করে। কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল কি থাকতে পারে? উইক থাকতে পারে। আমরা গত ক্লাসে বলেছিলাম ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে। কোম্পানি যারা বোর্ড অফ ডিরেক্টরস আছে তারা উইক ওভারসাইট করতে পারে। সো ইউ সি যে রবির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমরা পড়ছিলাম, এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর নিচে অ্যাকর্ডিং টু গত ক্লাস আমরা বলছিলাম যে সার্ভেন্টস ওয়ার্কস অ্যাক্ট, মনে আছে বলেছিলাম ক্লাসে? ইয়েস, নো? সার্ভেন্টস ওয়ার্কস অ্যাক্টে টপ ম্যানেজমেন্টকে রেসপন্সিবল করা হয়েছে ফর এনি কাইন্ড অফ মিসরিপ্রেজেন্টেশন ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো টপ ম্যানেজমেন্ট এবং বোর্ডেরও প্রেজেন্টেশন আছে। সো if you see that they are compromising it, look at here, এখানে কাদের দায় দায়িত্ব আছে এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা চেক করার জন্য। ইজ ইট অল অ্যাবাউট অডিটর? কারা কারা আছে দেখেন, কোম্পানি সেক্রেটারি আছে, সিএফও আছে, এরা কারা? বোর্ড অফ ডিরেক্টরস এর রিপ্রেজেন্টেশন না? এসি, এই যে ডিরেক্টর দুইজন, ম্যানেজমেন্টের টপ, তাদের কি আছে? দে টেক দ্য রেসপন্সিবিলিটি, রাইট? এখন তারা যদি তাদের রেসপন্সিবিলিটি ঠিক মতো ওভারসি না করে বা ক্যারি আউট না করে, তাহলে কি হতে পারে? দেয়ার ইজ এ চান্স অফ লো কোয়ালিটি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ঠিক আছে? আর লাস্ট যে রিজনটাকে আমরা মেনশন করতে চাই সেটা হচ্ছে when the environment is like that, যে কেউ যদি আমার ভুল আইডেন্টিফাই করে, এটাকে আমি সহজে রেশনালাইজ করতে পারি। ফর এক্সাম্পল, আমি সরি বলে ফেললাম, সবাই মেনে নিল, আই উইল ফিক্স ইট ফ্রম নেক্সট কোয়ার্টার অর নেক্সট ইয়ার। আর এমন যদি হয় যে কেউ মানলো না, ইন হুইচ সিনারিও ইউ শুড এক্সপেক্ট লো কোয়ালিটি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং? যেখানে ম্যানেজমেন্টরা সহজে কি করতে পারবে, আপনার জাস্টিফাই করতে পারবে, রেশনালাইজ করতে পারবে, তখন তারা কি করতে পারবে সহজে আপনার, মানে এই চান্স অফ লো কোয়ালিটি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বেশি হবে। ওকে, এখন লো কোয়ালিটি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এটাকে রেগুলেট করার জন্য, মানে কেন হোয়াই কোম্পানি, মানে এগুলো, দিস আর দ্য রিজন যে যেটা কোম্পানিদেরকে মোটিভেট করে লো কোয়ালিটি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রডিউস করার জন্য। বাট এমিডস দ্য এনভায়রনমেন্ট যেটা মোটিভেট করে লো কোয়ালিটি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর জন্য, there are a regulatory structure which actually discipline the financial reporting. So you probably are familiar যে আমাদের বাংলাদেশে একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল করা হয়েছে। আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস? শুনেছেন? জি স্যার, শুনেছি। আচ্ছা, এটা কাজ কি, কি করে, ফর হোয়াট? প্রফেশনালদেরকে লায়াবল করারও একটা পার্ট ছিল ওইখানে। ওরা তো সেলফ রেগুলেটেড ওর জন্য। এক্স্যাক্টলি। সো ইউ সি যে কোন কোন ফ্যাক্টস গুলো আছে, আহ এর ফ্যামিলিয়ার যে আপনি যখন
লিস্টেড হচ্ছেন, আপনার প্রথম রেগুলেটরি বডি হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যারা আছে বিভিন্ন কান্ট্রিতে, দে আর অলসো রেগুলেটেড অর ওভারসিন বাই হুইচ অথরিটি? আইওএসসি। ও, এটা তাদেরকে কি করে, কোঅর্ডিনেট করে। সো দে আর অলসো অ্যাকাউন্টেবল টু দিস অথরিটি। এখন আপনি যখন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের রেজিস্ট্রেশন নিতে যান, উইথাউট দিস রেজিস্ট্রেশন আপনি কি করতে পারবেন না, আপনি পাবলিকলি স্টক অফার করতে পারবেন না। সো ইউ আর প্রবাবলি ফ্যামিলিয়ার যে বাংলাদেশে পাবলিক ইস্যু রুলস 2006 আছে, এটা পরে আপডেট করে 2015 করা হয়েছে। সো এখানে আপনার রিপোর্টিং সম্পর্কে এম্ফাসাইজ করা হয়েছে যে আপনার কি কি করা লাগবে। সো এখানে ইউসি আপনার নিউ পাবলিকলি ট্রেডেড সিকিউরিটির জন্য আপনার কি থাকা লাগবে, আপনার রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনাকে পিরিয়ডিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যাকম্পানিং নোট এগুলো কি করতে হবে, প্রোভাইড করতে হবে। আপনি যে যে রবির ফাইন্যান্সিয়াল রিপোর্ট কি দেখতে পাচ্ছেন, অডিটেড দেখতে পাচ্ছেন, অডিটেড, এটা কিসের কারণে? এটা কি রবির ইচ্ছা হয়েছে এই জন্য করেছে? ইচ্ছা হয়েছে এই জন্য করে নাই। তাদের রেগুলেটরি কি আছে, রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে। এ, আপনি যদি বাংলা লিঙ্কে দেখেন বা টেলিটকে দেখেন, নট নেসেসারিলি যে তাদেরকে কি করতে হবে, অডিট করতে হবে। ঠিক আছে। এই যে একটু আগে আমরা একটা সিগনেচার দেখলাম না, যারা ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করেছে তাদের সবার কি থাকতে হবে, সিগনেচার থাকতে হবে। ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কেন করা হয়েছে, এই ব্যাপারগুলো করা হয়েছে যেন ফাইন্যান্সিয়াল, এরপর আপনি ইউ অফেন সি সামটাইমস যে আপনার সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন শোকজ করে কোম্পানিজ গুলোকে। হ্যাভ ইউ সিন ইট? জি স্যার। বিসেক শোকজ নোটিস ফর লিস্টেড কোম্পানিজ, এরকম কেস আপনি দেখেছেন? সেগুলো কেন করে? তো যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে কি থাকে, প্রবলেম থাকে। আহ, এখানে আমরা একটা কেস দেখার চেষ্টা করি। এই যে আপনার আহ, আপনি যখন কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করেন, এটা কতদিনের মধ্যে দিতে হবে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কতদিনের মধ্যে দিতে হবে, এগুলো রেগুলেশনস গুলো কারা করেছে? ওকে। সো তাদেরকে কি করা হয়েছে, ফোকাস করা হয়েছে কিসের জন্য? সাবমিশন অফ দ্য অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ফর দ্য ইয়ার্স। এসব এই ইয়ার গুলোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তারা কি করে নাই, সাবমিট করে নাই। ঠিক আছে। সো দিস আর সাম অ্যাক্টিভিটিস যে হাউ দ্য রেগুলেটরি ইজ ওয়ার্কিং টু make sure that the high quality financial reporting are being offered to the investors। ঠিক আছে। আচ্ছা, এখন there are some practices among the company যে অনেক সময় তারা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করতে গিয়ে এমন কিছু পারফরমেন্স মেজার্স তারা নিয়ে আসে, বা এমন কিছু পারফরমেন্স মেজার্স তারা রিপোর্টে মেনশন করে, যেগুলো হয়তো স্ট্যান্ডার্ড গ্যাপ মেজার না, বা স্ট্যান্ডার্ড আপনি বলতে পারেন যে আইএফআরএস এর মেজার না। সো কেন তারা মেজার গুলো নিয়ে আসে? So the idea is that often they claim that তারা যে মেজার গুলো নিয়ে আসছে সেটা আপনার এই ইন্ডাস্ট্রির জন্য আপনার বেশ রেলিভেন্ট। ফর এক্সাম্পল, বাট যেটা আইএফআরএস এরকম রিকোয়ারমেন্ট নাই। ফর এক্সাম্পল, আপনি যদি বেস্ট হোল্ডিংস লিমিটেড, যারা বাংলাদেশে কোন হোটেলটা ওন করে, এর ফ্যামিলিয়ার উইথ দিস কোম্পানি, লিস্টেড কোম্পানি? ইয়েস অর নো? ফ্যামিলিয়ার? নাম শুনেছি স্যার। সো এদের কি কি আছে?
আচ্ছা, যেটা আমরা বলার চেষ্টা করছি সেটা বলি। লে মেরিডিয়ান তো শুনেছো, লো মেরিডিয়ান বলে, এটা তাদের। তো এই কোম্পানিটার আমরা যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে যাই, তার জন্য বড় একটা পারফরমেন্স মেট্রিক হচ্ছে তার যতগুলো হোটেলের রুম আছে তার মধ্যে কতটুকু অকিউপেন্সি ছিল, অকিউপেন্সি রেট। সো হোয়াট ডু ইউ এক্সপেক্ট, যে হোটেলের জন্য অকিউপেন্সি রেট বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বেশি হওয়া ভালো। বেশি হওয়া ভালো। সো এই মোট নাম্বারটা যদি তারা রিপ্রেজেন্ট করে যে গত বছর এই কোয়ার্টারে আমাদের অকিউপেন্সি রেট ছিল 60%, আর এই বছর আমরা অকিউপেন্সি রেট ছিল 90%, অ্যাজ এন ইনভেস্টর শুড ইউ ফিল হ্যাপি? জি স্যার। বাট আইএফআরএস তো আপনাকে এই নাম্বারটা দিতে বলে নাই। আমি কি বোঝাতে পারছি? So, আপনি এমন কিছু পারফরমেন্স মেজার নিয়ে আসছেন যেটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস বলে নাই। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আছে কিনা এটা। অকিউপেন্সি, তো তারা কি বলছে? ফুয়েল বাই হায়ার অকিউপেন্সি ইন দা হোটেল, এরপর আর কোথায় আছে দেখি। ইয়েসি, দেখতে পাচ্ছেন? 71.62% অকিউপেন্সি রেট। ক্লিয়ার? দেখা যায় এটা একটা ফাইন, তারা কিছু পারফরমেন্স মেজার এখানে দেখাচ্ছে। এখন আপনি যদি বাংলাদেশের যে হোটেলস গুলো আছে, রয়্যাল টিউলিপ লিস্টেড, তারপর পেনিনসুলা লিস্টেড, এদের সাথে যদি এই অকুপেন্সি রেটটা কম্পেয়ার করেন, এই নাম্বারটা যদি বিগার দেখেন বেস্ট হোল্ডিংস এর জন্য, শুড ইউ প্রেফার দিস কোম্পানি আদার থিংস রিমেনিং সেম? ইয়েস স্যার। রাইট। আচ্ছা, একইভাবে যারা ওয়্যারলেস মোবাইল টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার, তাদের জন্য আরেকটা মেট্রিক হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বা আরপিও। সো এটা কেন তারা দেয়? সে গ্রামীণ ফোন, তার কাছে অনেক ধরনের কাস্টমার আছে, প্রিমিয়াম কাস্টমার আছে, অ্যাভারেজ কাস্টমার আছে, লো ভ্যালু কাস্টমার আছে। ওকে, দেখেন ফোর্থ কোয়ার্টার অফ 2023 গ্রামীণ ফোনের অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার কত? 161, হুইচ ওয়াজ এ 5.5% ইনক্রিজ ফ্রম দ্য প্রিভিয়াস কোয়ার্টার। এটা তারা কোথায় মেনশন করেছে? এটা তারা 5 ইয়ার্স ফাইন্যান্সিয়াল সামারি, ইয়া, এটা কি গ্রামীণ ফোনের নিজস্ব রিপোর্ট? ইয়া। সো এই গ্রামীণ ফোনের নিজস্ব রিপোর্ট আপনি দেখেন, তারা কিছু একটা মেনশন করেছে যেটা আইএফআরএস বলে নাই, ইউএস গ্যাপ বলে নাই। কন্ট্রোল এফ, এ আর পি ইউ, আর আরপিও বলে। এই যে, তো দেখেন যে তারা এটাতে কিভাবে ইমপ্রুভ করছে এই নাম্বারটা। তো আপনি যখন টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করবেন, নাম্বারগুলো আপনার, এই মেট্রিক গুলো জানা লাগবে। অ্যাভারেজ মিনিট পার ইউজার, ইউ সি, দিস ইজ সামথিং ভেরি ক্রিটিক্যাল ফর টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, ইউ সি। সো দেখেন যে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, এটা 13 সালে 176 ছিল, 17 সালে কত হয়ে গেছে? 167। এখন আপনি যদি এটা রবির জন্য খুঁজতে যান, তারা কি এটা মেনশন করছে? হ্যাঁ, তারা কি মেনশন করছে দেখেন, ARPU। হুম, তাদের কি অবস্থা? 2023-তে তাদের ছিল 140 BDT, 2023-তে জিপিএ ছিল 176। সো বেসড অন দ্য ARPU ইউ শুড প্রেফার হুইচ ওয়ান? জিপি। ঠিক আছে, এখন ম্যাটার হচ্ছে এগুলো তো কার রিকমেন্ডেড না, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড রিকমেন্ডেড না, এগুলোকে আমরা কি বলি? নন গ্যাপ মেজার বলি, বা নন, মানে যদি আমরা নন গ্যাপ বলছি জেনারিক বলতে, বাট দিস ইউ ক্যান থিঙ্ক অফ যে নন আইএফআরএস মেজার বা নন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড মেজার। সো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে?
তা আপনাকে আপনাকে বলতে আপনি যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট হন বা আপনার জন্য কি রেগুলেশনস আছে, সেই ক্ষেত্রে রেগুলেশন বলছে যে আপনাকে কি করতে হবে, যে একই সাথে ওই অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বা অকুপেন্সি রেট এটার সাথে কোন গ্যাপ মেজারটা মোর ক্লোজ, এটাও আপনাকে পাশাপাশি দিতে হবে। এবং আপনি কেন এআরপি ইউ এগুলো মেনশন করছেন, মানে কেন মনে করছেন ইট ইজ মোর মিনিংফুল, এটাও আপনাকে মেনশন করতে হবে, ঠিক আছে? এবং মোস্ট কম্পারেবল যেটা, সেটার সাথে ডিফারেন্সেস কোন জায়গায়, সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। এবং একই ধরনের রিকোয়ারমেন্ট কোথায় আছে, আইএফআরএস এও আছে, ঠিক আছে? সো দ্যাট ইজ হোয়াট উই ট্রাই টু মেনশন, যে নন ইউএস গ্যাপ মেজার যদি আপনি ইউজ করেন, আপনাকে কেন ইউজ করে কোম্পানিজ গুলো, এবং আপনার কি কি রিকনসিলিয়েশন আপনাকে দিতে হবে। ওকে, আমরা বলছিলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট বা ম্যানেজার্সরা কিভাবে, কি ধরনের চয়েস বা এস্টিমেট করলে তারা আর্নিংস, ক্যাশ ফ্লো এবং ফাইন্যান্সিয়াল পজিশনকে ইনফ্লুয়েন্স করতে পারে, সেগুলো আমরা সেগমেন্ট ওয়াইজ কিছু এক্সাম্পল দেখবো। ফার্স্ট অফ অল, রেভিনিউ রেকগনিশন। তো কোম্পানিজ গুলো মেনশন করে দেয় যে তারা কিভাবে রেভিনিউ রেকগনাইজ করে। এখন রেভিনিউ রিকগনিশনের টাইমটা কিভাবে তারা সেট করে। এখন ইউ প্রবাবলি আর ফ্যামিলিয়ার যে শিপমেন্টের দুটো টার্ম থাকে, একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট, আর একটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন। আমরা যদি একদম প্লেন এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, তারা বাংলাদেশ থেকে জাহাজ এক্সপোর্ট করে জার্মানি, ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে। তো তারা যদি বলে যে তাদের যখন শিপ সেল করছে, তাদের শিপমেন্টের পলিসি হচ্ছে এফওবি এট শিপিং পয়েন্ট। এফওবি এট শিপিং পয়েন্ট, এটার মিনিংটা হচ্ছে আপনার যিনি সেলার, মানে যিনি সাপ্লায়ার, বা আমাদের কেসে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, তিনি যখন জাহাজটা তার তার লোকেশন থেকে বোর্ড করে দিচ্ছেন, তখন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের আর কোনো রেসপন্সিবিলিটি নাই। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের আর কোনো রেসপন্সিবিলিটি তখন আর নাই। আহ এরপর থেকে পুরো রেসপন্সিবিলিটি হচ্ছে বায়ারের। এখন জাস্ট থিঙ্ক অফ যে বায়ার শিপটা ঠিক মতো রিসিভ করলো নাকি করলো না, এটা করার আগেই বা এটা জানার আগেই আপনার ওয়েস্টার্ন মেরিন কি করতে পারবে, তাদের রেভিনিউ রেকগনাইজ করতে পারবে। যদি রেভিনিউ রেকগনিশনের পলিসি হয় কিরকম, এফওবি এট শিপিং পয়েন্ট। তো এখন চিন্তা করেন যে যদি এমন হয় যে শিপটা ঠিক মতো রিচ করলো না বা শিপটা রিটার্ন করলো, তখন কি হবে? তখন আবার রেভিনিউটা বা সেলসটা কি হবে, রিটার্ন হবে। আর আমি যদি অল্টারনেটিভ আরেকটা সিনারিও বলি, যেটা আপনি ফ্যামিলিয়ার, এফওবি ডেস্টিনেশন। এফওবি ডেস্টিনেশন হচ্ছে ই কমার্স সবগুলো আপনার কাছে যখন গুডস নিয়ে আসে, আপনি যখন রিসিভ করেন, অ্যাকনলেজ করেন, তখনই রেভিনিউ হিসেবে রিকগনাইজ করাবে এফওবি আর ডেস্টিনেশন। তো ওনারশিপ ট্রান্সফার কিন্তু ই কমার্স শপ যখন আপনার শিপমেন্টে তুলে দিল তখন কিন্তু হচ্ছে না। ওনারশিপ ট্রান্সফার হচ্ছে তখন যখন কাস্টমারের ডেস্টিনেশনে এসে পৌঁছালো গুডস, কাস্টমার রিসিভ করলো তখন। এখন কাস্টমার ঠিক মতো রিসিভ করলো, তারপর আপনি অ্যাকনলেজমেন্ট পেলেন, তারপর আপনি রেভিনিউ রিকগনাইজ করলেন। এখন এফওবি শিপিং পয়েন্ট আর এফওবি ডেস্টিনেশন কোনটা, কোন জায়গায় কোনটা ফলো করলে আপনার
রেভিনিউ রিকগনিশন কনজারভেটিভ হবে, আর কোনটা ফলো করলে আপনার রেভিনিউ রিকগনিশন অ্যাগ্রেসিভ হবে বলেন? What do you think? Which one is more aggressive? Free on board shipping point, আর which one is more conservative? সেটা হচ্ছে ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন। আরেকটা ওয়ে রেভিনিউ রিকগনিশনের, তো আপনাকে কিভাবে জানতে হবে? তো আপনার কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে যখন আপনি যাবেন, ফর এক্সাম্পল আমি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে যাই, কোম্পানির আপনি ইনভেস্টর রিলেশনসে যান, অ্যানুয়াল রিপোর্টসে যান, অ্যানুয়াল রিপোর্টসে গিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ওপেন করেন, তারা আপনাকে বলবে তারা রেভিনিউ রিকগনিশনে কি পলিসি ফলো করে, তারা কখন রেভিনিউ রিকগনাইজ করে, এইভাবে আপনাকে জানতে হবে। ওকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে যাই, দেখুন প্রফিট অ্যান্ড লস কম্প্রিহেনসিভ ইনকাম দেখতে পাচ্ছেন, রেভিনিউতে নাম্বার 16 নোট, বাট এই নোটে যাওয়ার আগে আপনি রেভিনিউ রিকগনিশন পলিসি পাবেন। আমরা একটু শুরু থেকে দেখার চেষ্টা করি। নাম্বার প্রফিট লস, দেন প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট স্কেডিউল, ক্যাপিটাল, বিজনেস এর নোট কোথায় দেওয়া আছে? প্রথম নোটে তাদের বিজনেস সম্পর্কে বলার কথা, তাদের অন্যান্য পলিসি বলার এভরিজ পার্সন রিকগনিশন সার্চ করে। এখানে তারা কি বলতে দেখেন, এখানে এখানে কিছু দেওয়া আছে। আহ এটি কি অডিটরি রিপোর্ট? আচ্ছা, এটি অডিটরি রিপোর্ট। আচ্ছা, অডিটর রেভিনিউ ইনফরমেশন সম্পর্কে কথা বলছে। We assess the appropriateness of revenue recognition accounting policy in line with IFRS 15 revenue from contract to customer. Test with the internal control over financial reporting. We perform the analytical test to understand how the revenue has changed over the years among other parameters. We also perform substantive testing on transaction around the year. এটা হচ্ছে অডিটরি রিপোর্ট। কোম্পানি নিজে কি বলছে, তারা কখন রেভিনিউ আপডেট, তাদের রিপোর্টটা ভালো না, হচ্ছে আপনার কিছু যে যারা কোয়ালিফাইড অডিট রিপোর্ট পেয়েছে, কোয়ালিফাইড অপিনিয়ন পেয়েছে, হোয়াট এভার, আপনি রেভিনিউ রিকগনিশনে আলাদা একটা নোট পাবেন। ফর এক্সাম্পল এখানে রবি আছে, তো
রবি যখন তার বিজনেস সম্পর্কে প্রথমে বললো, এখানে শুরু থেকে আপনি যে রেভিনিউ রিকগনিশন পাবেন তা বলবেন সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসি, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট সম্পর্কে বলছে, ডেপ্রিসিয়েশন, ইন্টেনজিবল আচ্ছা, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, লায়াবিলিটি আছে, প্রভিশন, রেভিনিউ থেকে আসে সেটার কথা বলা হয়েছে। আচ্ছা, রেভিনিউ রিকগনিশন দেখতে পাচ্ছেন, ইউ আর দেয়ার, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আপনারা কি আছেন? জি স্যার, আছি আমরা। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, শুনতে পাচ্ছেন আমার কথা, রাইট? জি জি স্যার। স্যার। স্যার, এই যে রেভিনিউ রিকগনিশন সম্পর্কে রবি কি বলছে দেখেন, রবি প্রিন্সিপালি জেনারেটস রেভিনিউ ফ্রম দিস সার্ভিসেস, যেগুলো আমরা বলেছিলাম একটু আগে। রবি রেকগনাইজেস রেভিনিউ কখন? যখন কন্ট্রাকচুয়াল পারফরমেন্স অব্লিগেশন ইজ ফুলফিল্ড বাই ট্রান্সফারিং কন্ট্রোল ওভার দ্য প্রমিস সার্ভিসেস অর প্রোডাক্টস টু কাস্টমার, প্রোভাইডেড দ্যাট collectivity of the consideration is probable. Revenue is measured based on the transaction price. আচ্ছা, কখন রেভিনিউ রিকগনাইজ করে? যখন কাস্টমার অব্লিগেশন কি হয়, ফুলফিল হয়। এখন আমি যখন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড যখন শিপ পাঠাচ্ছে, তো শিপটা কিন্তু আপনার কার কাছে পৌঁছানোর দায়িত্ব আমাকে নিতে হবে, আপনার কাস্টমারের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাকে নিতে হবে। সো রবি আপনার রেভিনিউ কখন রিকগনাইজ করে? যখন তার কন্ট্রাক্টের যে অব্লিগেশন সেটা যখন কমপ্লিট হচ্ছে। ফর এক্সাম্পল, সে আপনার কাছে ভয়েস বিক্রি করছে 100 টাকার, সে 100 টাকার রেভিনিউ কখন রিকগনাইজ করবে? যখন আপনি ফুললি 100 টাকার ভয়েস ইউজ করে ফেলেছেন, তখনই সে 100 টাকার রেভিনিউ রিকগনাইজ করতে পারবে। ইটস নট দ্যাট যে আপনি 100 টাকা রিচার্জ করেছেন এটা সে রেভিনিউ রিকগনাইজ করতে পারবে। সেটা তার কিন্তু আনআর্নড রেভিনিউ। সে রেভিনিউ কিন্তু 100 টাকা আপনি রবি থেকে রিচার্জ করেছেন, এটা কিন্তু রবি কি করতে পারবে না, রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে পারবে না। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। স্যার, বলেন। স্যার, এখানে ওই যে ওয়েস্টার্ন মেরিনের ব্যাপারে মনে হয় রেভিনিউ রিকগনিশনটা একটু কমপ্লেক্স, কারণ একটা শিপ 4-5 বছর পরে হ্যান্ড ওভার হয়, তো মনে হয় প্রতিটা বছরে কিছু পারফরমেন্স অব্লিগেশন হলে পার্ট বাই পার্ট রিকগনাইজ করে, তাহলে লাস্ট বছরে একসাথে অনেক বিশাল রিকগনাইজ করতে হয়। না, আমি ওটাই বলতে চাচ্ছি, আমি তাদের যে রেভিনিউ রিকগনিশন পলিসি, লিখা তো নাই স্যার, জি, লিখা নাই এটা। এটা যদি পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড হয়, এটাও তাকে মেনশন করা থাকতে হবে না? এটা জি স্যার, লিখা নেই। মেনশন করে নাই, এই জন্য বলছি। আচ্ছা, দেন রেভিনিউ রিকগনিশন আমি কিভাবে আরো এগ্রেসিভ হতে পারি? একটা প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে চ্যানেল স্টাফিং বলা হয়। ফর এক্সাম্পল, আপনি দেখবেন যে কিছু সেলসম্যান শপে গিয়ে তার প্রোডাক্টটা হয়তো দরকার নাই, প্রোডাক্টটা শপের দরকার নাই, বাট সেলসম্যান খুব পুশ করছে প্রোডাক্টটা রাখার জন্য, পেমেন্ট পরে দিলেও হবে। দেখেছেন কিনা? দেখেছেন না? সো এটা কেন করা হয়? ফর এক্সাম্পল, আমি ফোরসি করছি যে আমার কোনো একটা কোয়ার্টার ভালো হবে না, বাট আমি চাই যে এই কোয়ার্টার আমি ভালো সেলস করেছি এটা দেখানোর জন্য। সো এক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি আমার যারা রিটেইলার আছে বা আমার যারা হোলসেলার আছে তাদেরকে সে ফর এক্সাম্পল আমি ওভারলোড অফ ইনভেন্টরি দিচ্ছি উইথ সাম ভেরি লেনিয়ান কন্ডিশন, যে তুমি পেমেন্ট করলে হবে, আবার তোমার যদি সেল না হয় আমাকে রিটার্ন করে দিলে হবে, এটসেট্রা এটসেট্রা। এখন এগুলো আপনি কেন করছেন? আপনার সেলস বাড়ানোর জন্য। এখন এই সেলসটা কি সাস্টেইনেবল? এই সেলসটা কি ঠিক মতো হচ্ছে? এই সেলসটা কি কোয়ালিটি সেলস? এই সেলসটা কি অর্গানিক সেলস? এটা অর্গানিক সেলস না। সো এই যে আপনি ওভারলোডিং এ ডিস্ট্রিবিউশন চ্যানেল উইথ মোর গুডস, যতটা না তার দরকার তার চেয়ে বেশি সেল আপনি দেখানোর জন্য আপনি কি করছেন, একটা পিরিয়ডে ওভারলোডিং করছেন, এটাকে আমরা কি বলি? সেল চ্যানেল স্টাফিং।
নেক্সট ওয়ান হচ্ছে বিল এন্ড হোল্ড ট্রানজেকশন। এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে, ফর এক্সাম্পল, আপনি কিছু শপে গিয়ে দেখবেন যে তারা বলছে যে এই গুডসটা সোল্ড আউট, এই গুডসটা সেল হয়ে গেছে, বাট গুডস কোথায়? গুডস কিন্তু কাস্টমারের কাছে না, গুডস হচ্ছে ফার্মের কাছে। এখন ফার্মের কাছে যখন গুডস থাকে, যদিও টাইটেলে ওনারশিপ কাস্টমারের কাছে, বাট দেয়ার ইজ এ হিউজ, দেয়ার ইজ এ হাই চান্স অফ সেলস রিটার্ন। হোয়াট ইউ থিঙ্ক? কাস্টমার যদি ওনারশিপ নিয়েছে, ওনারশিপ ডকুমেন্টে নিয়েছে বাট পজিশন নেয় নাই, তখন ওনারশিপ রিস্ক কি হতে পারে? মানে এখন ওই গুডসটার যদি কোনো ধরনের আপনার ড্যামেজ হয়, ওই ওই দায় দায়িত্ব কাকে নিতে হবে? এটা কাস্টমারকে কি? নিতে হবে স্যার, কাস্টমারকে হ্যাঁ, কাস্টমারকে নিতে, বাট এটা কি সাধারণত কাস্টমার নেয়? নেওয়া উচিত না। তাই না? বাট পলিসি ইজ ভেরি রিস্কি। ঠিক আছে। রিস্কি। এখন এই ধরনের রেভিনিউ, মানে এখন কাস্টমার নিজে পজিশনে নেওয়ার আগে আপনি কি করলেন? আপনি বললেন আপনি পরে নিলেও চলবে, আপনি, আমি ইনভয়েস করে দিচ্ছি, সেটা করে আপনি রেভিনিউ রিকগনাইজ করলেন। এই ইটস নট নেসেসারি যে আপনি আহ, যেভাবে আমরা ছোট খাটো চিন্তা করি যে এটা তো ক্যাশ পেমেন্ট করে ফেললো, ইটস নট যে সবসময় ক্যাশ পেমেন্ট করে ফেলবে, রাইট? সো রিসিভেবলস অনেক বড় বড় ট্রানজেকশন হয়। সো আমি যদি বিল এন্ড হোল্ড করে কি করি, গুডস আমার কাছে রেখে দিই, দেয়ার ইজ এ চান্স অফ হাই সেলস রিটার্ন। সো এই এই ক্ষেত্রে হয়তো যখন আমি রেভিনিউ রিকগনাইজ করছি ওই পিরিয়ডে কি হচ্ছে, সেলস বাড়ছে, বাট দেয়ার ইজ আ হাই চান্স অফ সেলস রিটার্ন ইন ফিউচার হুইচ অ্যাকচুয়ালি ওভার এস্টিমেটস দ্য কারেন্ট রেভিনিউ। আচ্ছা, এস্টিমেটস অফ ক্রেডিট লস। সো ইউ সি যে আপনি যখন কাস্টমারের কাছে অ্যাকাউন্ট রিসিভেবলে গুড সেল করেন, তখন পিরিয়ডিক্যাল আপনাকে কি করতে হয়? আনকালেক্টেবল অ্যামাউন্ট কত, এটা রিভাইজ করতে হয় বা এটা এস্টিমেট করতে হয়। বেসড অন দ্যাট ইউ মেক এ প্রভিশনিং, রাইট? এখন আপনি যদি যে অ্যামাউন্ট অফ রিসিভেবলস কালেক্ট হবে না সেটা আপনাকে এস্টিমেট করতে হবে, এটা আইএফআরএস এসে আপনাকে এস্টিমেট করে দিবে না। এখন আপনি হচ্ছে ম্যানেজার, এখন আপনি যদি গুড ইন্টেনশন থাকে, তাহলে আপনি হয়তো প্রপারলি সবকিছু অ্যাসেস করে কি করবেন, কতটুকু পার্সেন্টেজ আনকালেক্টেবল থাকবে সেটা অ্যাসেস করবেন। বাট আমার ইন্টেনশন যদি গুড না থাকে, হোয়াট আইল বি ডুইং, আমি তখন কি করব? আমি তখন যতটুকু আহ আমার আর্নিংস ভালো দেখান, আমার ভালো দেখাতে, আমার আর্নিংস কে ভালো দেখাতে যতটুকু আমার কি করতে হবে, আনকালেক্টেবল রিসিভেবলস দেখানো দরকার, আমি হয়তো ততটুকু দেখাবো। বাট অ্যাকচুয়ালি আমার হয়তো আনকালেক্টেবল রিসিভেবলস কি এর চেয়ে বেশি। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা ডেপ্রিসিয়েশনের কথা বলেছি, ভ্যালুয়েশনে দেখে নিবেন। অ্যামোর্টাইজেশন, ইম্পেয়ারমেন্টের কথা আমি বলেছি একটু করে। ইম্পেয়ারমেন্ট আমরা করে থাকি ক্যারিং এর সময়। আহ এখন ইম্পেয়ারমেন্ট, এটার জন্য অ্যানুয়ালি টেস্ট করতে বলা হয়েছে যে ইম্পেয়ারমেন্ট হয়েছে নাকি হয় নাই। সো ইউ প্রবাবলি হ্যাভ লার্নড অ্যাবাউট গুডউইল। যখন একটা বিজনেস আরেকটা বিজনেসকে অ্যাকোয়ার করে তখন কি জেনারেট হয়, পারচেস অ্যাকাউন্টিং এ গুডউইল জেনারেট হয়। এখন গুডউইল যখন আপনি করছেন, এই গুডউইলটার কোনো অ্যামোর্টাইজেশন হয় না, বাট গুডউইলকে কি করা হয়, রেগুলারলি ইম্পেয়ারমেন্ট হয়েছে কিনা এটা টেস্ট করতে হয়। এখন আপনি যদি দেখেন যে আপনার ইউ মাইট থিঙ্ক অফ যে আমি ইম্পেয়ারমেন্ট এখন করব না, ইম্পেয়ারমেন্টটা পরে করব। এখন কেন এখন করব না? প্রবাবলি মাই আর্নিংস ইজ নট গুড রাইট এট দিস মোমেন্ট। এখন ইম্পেয়ারমেন্ট করলে তো আমার এক্সপেন্স বাড়বে, তো আমি এটাকে ডেফার করলাম। সো দিস কাইন্ড অফ discretion practice often used by managers, uh, which actually compromises the earnings quality. আচ্ছা,
নেক্সট ওয়ান, ইনভেন্টরি মেথড। ইনভেন্টরি মেথড কে আমি কিভাবে ইউটিলাইজ করতে পারি আমার আর্নিংস কে কাস্টমাইজ করার জন্য, আর্নিংস কে মডিফাই করার জন্য। সো ইউ আর ফ্যামিলিয়ার উইথ ফিফো, ওয়েটেড অ্যাভারেজ, এগুলোর সাথে পরিচিত। সো যদি আমি এমন একটা সিচুয়েশনে বিলং করি যখন গুডস প্রাইস আর গোয়িং আপ, কারেন্টলি গুড প্রাইসেস আর হায়ার, আর আগে যেগুলো আমি গুডস কিনেছি সেগুলো কি ছিল, সেগুলো আপনার এক্সপেন্সিভ ছিল, সরি, সেগুলো আপনার চিপার ছিল, বাট এখন যেটা লেটেস্ট যেগুলো কিনেছি সেগুলো এক্সপেন্সিভ। এখন আমি যদি আহ, আমার প্রফিটকে কমাতে চাই, আমি কি ফিফো ইউজ করব নাকি ওয়েটেড অ্যাভারেজ ইউজ করবো? হোয়াট ডু থিঙ্ক? ফর এক্সাম্পল, আমার ইন্টেনশন হচ্ছে আমি প্রফিট কমাবো, আমি তখন কি করব? ওয়েটেড করবো স্যার, ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ করব, রাইট? সো ইন দ্যাট কেস আমার কস্টিং হয়তো বেশি দেখাবে, আচ্ছা, কস্ট অফ গুডস বেশি দেখাবে। আর যদি আমি ফিফো করি, মানে ফিফো আমি কখন, যখন আমার প্রাইসেস আর ডিক্রিজিং, তখন যদি আমি ফিফো করি তখন কি হবে? সে ফর এক্সাম্পল প্রাইসেস আর ডিক্রিজিং, মানে এখনকার রিসেন্ট প্রাইস গুলো হাই, রিসেন্ট প্রাইসেস আর লোয়ার, আর আর্লিয়ার প্রাইসেস আর হায়ার। এখন আমি যদি ফার্স্ট ইন ফার্স্ট আউট ইউজ করি, তখন আমার কস্ট অফ গুডস কি হবে? হায়ার হবে। আর আমার প্রফিট কি হবে? লোয়ার হবে, লোয়ার হবে। কম্পেয়ার টু হুইচ ওয়েটেড অ্যাভারেজ কস্টিং সিস্টেম। সো থিংস মাইট বি, মানে ম্যানেজার যখন যেটা করতে চাই সেটা করার তার একটা সুযোগ আছে, বাট দ্য আইডিয়া ইজ দ্যাট এই মেথড গুলো কি করা যাবে না, সুইচ করা যাবে না। সে আপনি যখন স্টেটমেন্ট অ্যানালাইসিস করবেন, আপনি দেখবেন যে তারা কি কনসিস্টেন্টলি এটা ফলো করছে কিনা। সে আমি কখনো ফিফো ফলো করলাম, কখনো সিওজিএস ফলো করলাম, এরকম করা যাবে না। ঠিক আছে, আমার মেথডে কি থাকতে হবে? কনসিস্টেন্সি থাকতে হবে। রিলেটেড পার্টি ট্রানজেকশনস, সো এটা কেন আপনাকে দেখা লাগে? The idea is that related party transactions often the invoices documents are not as transparent as credible if you are making the transactions with unrelated party. For example, SKR Pharmaceuticals, তার অ্যাসোসিয়েটস আছে SKR হসপিটালস। সো হসপিটালস এর কাছে সে মেডিসিন বিক্রি করে, এখন মেডিসিন তার কাছে যে প্রাইসে বিক্রি করে অবভিয়াসলি অন্যান্য হসপিটালে একই প্রাইসে বিক্রি করে না। এখন ফার্মাসিউটিক্যালস চাচ্ছে যে তার একটা পোর্শন অফ প্রফিট ফার্মাসিউটিক্যালস থেকে কমিয়ে হসপিটালস এর অ্যাকাউন্টে দেখাবে। তো সেই ক্ষেত্রে সে কি করতে পারে? তার কিছু তাদের মধ্যে যে প্রাইসিং আছে, কন্ট্রাক্ট আছে বা এগ্রিমেন্ট আছে, সেখানে প্রাইসিং গুলো কি করতে, বা এগ্রিমেন্টের প্রাইস কি করতে পারে, এমন ভাবে চেঞ্জ করতে পারে যেটাতে আপনার হসপিটালস মাইট বিকাম জেনারেটিং মোর আর্নিংস, আর ফার্মাসিউটিক্যাল ইজ জেনারেটিং লেস আর্নিংস। তো সে করলো কি, আপনার সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট দিচ্ছে, সে 30% করে ডিসকাউন্ট চার্জ করছে। সো হুইচ ইজ টু হাই কম্পেয়ার টু অ্যাভারেজ 15%। সো এটার কারণে কি হতে পারে, তার কিছু প্রফিট ওখানে শিফট হয়ে যেতে পারে। আমরা ডেপ্রিসিয়েশন এক্সাম্পল দিয়েছিলাম, 5 ইয়ার্স 3 ইয়ার্স এর কথা বলেছিলাম। সো ইফ ইট সো ক্যাপিটালাইজেশন আর এক্সপেন্সিং, এটার কারণে আপনার কি হতে পারে? আপনার অ্যাসেট বেশি হতে পারে। আপনি যদি ক্যাপিটালাইজ করেন, মোর ক্যাপিটালাইজ করেন, আপনার কি হবে? মোর অ্যাসেট হবে আর এক্সপেন্স কম হবে। আর আপনি যদি লেস ক্যাপিটালাইজ করেন, আপনার মোর এক্সপেন্স হবে, লেস ক্যাপিটালাইজ হবে। হোয়াট ডাজ ইট মিন? আমি আপনাকে বলেছিলাম যে অ্যামortization বা ডেপ্রিসিয়েশনের কথা বলছিলাম। ফর এক্সাম্পল, আপনার ইনটেনজিবলস এর একটা অ্যামortization,
এখন এটা আপনার ধরে নিলাম আপনার প্রতি পিরিয়ডে 2 মিলিয়ন কে আপনাকে অ্যামোর্টাইজ করতে হবে। সো আপনি এখানে অ্যামোর্টাইজেশনটা আন্ডার এস্টিমেট করলেন। সো আপনি করছেন 1 মিলিয়ন করে, তাহলে আপনি অ্যাসেট কে কম কমাচ্ছেন, যতটুকু কমানোর কথা ততটুকু হচ্ছে কম কমাচ্ছে, তার মানে ইউ আর ক্যাপিটালাইজিং। এখন ক্যাপিটালাইজিং যখন বেশি করছেন, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, আপনার যে অ্যাসেটের উপর যে রেশিওস গুলো আছে, ডেট টু ইকুইটি রেশিও বা ডেট টু অ্যাসেট রেশিও, এই রেশিও গুলো কি দেখাবে? ভালো দেখাবে। তারপর আপনার এক্সপেন্স যেহেতু কমিয়েছেন, আপনার প্রফিট উইল লুক গুড। বাট হোয়াট উইল হ্যাপেন ইন লেটার টাইম, লেটার টাইমে আপনি যখন কারেন্টলি হয়তো আপনি সেটা করছেন, বাট আপনার অ্যাসেট মাইট বি, মানে আপনি অ্যাসেট যতটুকু সময়ের মধ্যে অ্যামোর্টাইজ করার কথা তার চেয়ে যদি বেশি সময় ধরে কি করেন, অ্যামোর্টাইজ করেন, the efficiency of the asset might not be intact. You might be compromising the efficiency of the asset. Okay. Then other some common practices are like যে আপনি কোম্পানি অফেন, যারা ইনভেস্টর তারা যেটা করে, আপনি যখন একটু আগে আমি কি দেখাচ্ছিলাম ডিএসসি থেকে, ডিএসসি একটা রিপোর্ট দেখাচ্ছিলাম না, নিউজ রিপোর্ট, কার সম্পর্কে দেখাচ্ছিলাম? বিএসসিসিএল। আচ্ছা, এখন এখানে এই যে আর্নিংস পার শেয়ারের পরে তারা কি রিপোর্ট করছে একটু দেখেন। ইউ সি দিস ওয়ান, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, দেখতে পাচ্ছেন আমি যেটা হাইলাইট করেছি? দেখা যায়? জি স্যার। আচ্ছা, কোম্পানি ইনভেস্টররা আপনার স্টেটমেন্টের পাশাপাশি তারা, মানে ইনকাম স্টেটমেন্টের পাশাপাশি তারা আরেকটা ব্যাপার ইমিডিয়েটলি চেক করে, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো পার শেয়ার কি অবস্থা। ক্যাশ ফ্লো পার শেয়ার কি অবস্থা, তো সেটাও কাকে রিপোর্ট করতে হয়? আপনার কোম্পানিকে রিপোর্ট করতে হয়। এখন ক্যাশ ফ্লো আপনি অর্গানিক্যালি বাড়াতে পারেন, আনঅর্গানিক্যালি বাড়াতে পারেন। অর্গানিক্যালি বাড়াতে পারেন আপনার যদি ক্যাশ কালেকশন ঠিক মতো ভালোভাবে হয়, আপনি যদি আহ এটা, আর অর্গানিক্যালি যদি আপনার ক্যাশ ফ্লো ভালো না হয়, আপনি যদি এমন একটা কাজ করেন, কাইন্ড অফ কি করলেন, আপনার পেয়াবলস যারা, মানে যারা আপনার কাছ থেকে টাকা পাবে, so আপনি চাচ্ছেন যে কোয়ার্টার 3-তে তাদের পেমেন্ট ডিউ, আপনি কোয়ার্টার 3 আপনি ফোরকাস্ট করছেন যে আপনার প্রবাবলি নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার ভালো থাকবে না যদি এই পেমেন্টটা করে দেন। তো আপনি কি করলেন, এই পিরিয়ডের একটা পেমেন্টকে, যেটা এই পিরিয়ডের ডিউ ছিল, সেটাকে আপনি ডেফার করে দিলেন নেক্সট পিরিয়ড পর্যন্ত। এটাতে আপনার এই পিরিয়ডের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার ভালো দেখাবে কিনা? হোয়াট ডু থিংক? ইট উইল মেক ইউর কারেন্ট operating cash flow per share better, but it's not the compromise of relation with your suppliers or account payables, তাদের সাথে আপনি কি করছেন, রিলেশনশিপ কম্প্রোমাইজ করছেন। সো দ্যাট উইল অ্যাকচুয়ালি এফেক্ট ইউ ইন লং রান। ওকে, সো কোম্পানি অনেক সময় এই ধরনের কাজগুলো করে থাকে। আরেকটা ওয়ে যে আপনি কিভাবে ডিসক্রিপশনকে মিস ইউজ করতে পারেন, আর ইউ ফ্যামিলিয়ার উইথ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস? স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস এর সাথে ফ্যামিলিয়ার না? ইয়েস স্যার। আচ্ছা, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস এ আইএফআরএস বলছে আপনার যখন ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড থাকবে, ইন্টারেস্ট অথবা ডিভিডেন্ড পেইড, এই আইটেমগুলো যখন থাকবে, আপনি এটাকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এও দেখাতে পারেন, অথবা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এও দেখাতে পারেন। এখন আপনি যদি দেখেন যে আপনার ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস ভালো নাই এই পিরিয়ডে, হুইচ মাইট বি প্রেফার্ড বাই ইউ, আপনি তখন এই পেমেন্টটা কোথায় দেখাবেন? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ দেখাবেন। সো আমরা একটু আগে যেটা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার ক্যালকুলেট করে দেখালাম, এই ক্যালকুলেশন করতে গিয়ে হয়, এখান থেকে হয়। ঠিক আছে, সো আপনি এখান থেকে খরচ কমিয়ে দিলেন। আবার আপনি কি করলেন, আপনাকে ইন্টারেস্ট ইনকাম বা ডিভিডেন্ড ইনকাম যেটা থাকে,
এটা আইএফআরএস বলছে আইদার আপনি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এ দেখাতে পারেন অথবা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং এ দেখাতে পারেন। বাট ম্যানেজার্স কি করলো, যেহেতু ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস প্রবাবলি কম হবে, আপনি হয়তো বা ইনকাম গুলো এতদিন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং এ দেখাতেন, বাট আপনি এখন এই এই পিরিয়ডে দেখাচ্ছেন কোথায়, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এ দেখাচ্ছেন। সো ইউ হ্যাভ টু ট্রেস আউট যে এরকম কেউ করছে কিনা। এরকম যদি কেউ করে থাকে উইদাউট প্রোভাইডিং ক্রেডিবল রিজন যে কেন সে করছে, কেন সেটা তার প্র্যাকটিসটা চেঞ্জ করছে, এটা যদি সে স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে না পারে, তাহলে তার রিপোর্টিং কোয়ালিটি কি হবে, লো হবে। ঠিক আছে। সো আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে যাই, এর আগে আমাদেরকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি অ্যাসেসমেন্ট করতে হয়। সো অ্যাসেসমেন্টের ইস্যুস গুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। লাস্টে আমরা কিছু ওয়ার্নিং সাইন বলতে চাচ্ছি which might give you the signal যে এই কোম্পানিটা কি করেছে, এই কোম্পানি হ্যাজ বিন কমিটেড ফ্রড অর আর্নিংস ম্যানিপুলেশন করেছে। এটা আপনি কিভাবে সিগন্যাল আউট করতে পারবেন, মানে ইভেন আফটার হ্যাভিং ক্লিয়ার ইনভেস্টিগেশন আপনি কিভাবে এগুলো সম্পর্কে জানতে পারেন। সো দিস আর সাম ইস্যুস। আমরা প্রত্যেকটা নিয়ে মোটামুটি বেশ কয়েকটা কথা বলেছি রেভিনিউ রিকগনিশনের ডিসকাশন নিয়ে। So, আমরা বিল এন্ড হোল্ড নিয়ে কথা বলেছি যারা এরকম করে থাকে। আবার সাম কোম্পানিজ প্র্যাকটিস হোয়াট, বার্টার ট্রানজেকশনস। ইউ আর ফ্যামিলিয়ার উইথ বার্টার ট্রানজেকশন। তারপর এক্সেসিভ রিবেট প্রোগ্রাম, ডিসকাউন্ট প্রোগ্রাম এগুলো করে থাকে এক্সেসিভ। সো এই ক্ষেত্রে কি হতে পারে, রেভিনিউ রিকগনিশন ইস্যুস অ্যারাইজ হতে পারে। তারপর রিসিভেবলস টার্নওভার ইজ ডিক্রিজিং ওভার মাল্টিপল পিরিয়ড, এগুলো চেক করতে হয়। ইনভেন্টরি নিয়ে আমরা কথা বলেছি। সো ইনভেন্টরি টার্নওভার রেশিও কমে যেতে পারে। লিফো, লিকুইডেশন রিজার্ভ, এটা করা হয় হচ্ছে ফিফো আর লিফোর মধ্যে যে ডিফারেন্সটা, এই লিফো লিকুইডেশন যদি আপনার ব্যালেন্সটা থাকে তখন আপনি দুইটার মধ্যে রিকনসিলিয়েশন করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, ক্যাপিটালাইজেশন পলিসি আমরা যেটা বললাম যে ফার্ম যতটুকু পিরিয়ডের মধ্যে কি করার কথা, মানে সে রিসার্চের কথা আমরা বলেছি। রিসার্চকে আপনি আউটকাম যাই হোক, রিসার্চকে আপনার কি করতে হবে, এক্সপেন্স করতে হবে। এটা ডেভেলপমেন্ট বা এটাকে ক্যাপিটালাইজ করার সুযোগ নাই। আর আপনি যদি রিসার্চের এক্সপেন্স কি কি করে ফেলেন, ক্যাপিটালাইজ করে ফেলেন, ইন দ্যাট কেস দের ইজ এ ওয়ার্নিং সিগন্যাল। আর্নিংস পার শেয়ার আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, এই দুটোর মধ্যে একটা ভালো সম্পর্ক থাকতে হবে। ইউ সি, জুলাই ডিসেম্বরে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার হচ্ছে 4.98, আর একই সময়ে আপনার ইপিএস হচ্ছে 6.3। এখন নাম্বার আর ভেরি ক্লোজার। এখন এমন যদি হয় যে এখানে আর্নিংস হচ্ছে 12 আর এখানে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার হচ্ছে $2, দের ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্সেস যখন থাকে, তখন আমরা ফোরকাস্ট করি যে দে আর প্রবাবলি কোম্পানিজ এস্টিমেটিং or companies practicing aggressive revenue recognition. তারপর আরো কিছু এক্সাম্পলস এখানে আছে, আমরা কয়েকটা জাস্ট পয়েন্ট আউট করার চেষ্টা করি। ফোর্থ কোয়ার্টার আর্নিংস শো এ প্যাটার্ন। ঠিক আছে, ফোর্থ কোয়ার্টার ইজ ভেরি ক্লোজ টু ইউর অ্যানুয়াল ক্লোজিং। ঠিক আছে। সো পিপল পে মাচ অ্যাটেনশন টু দিস পার্ট। সো আপনার হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ডে ভালো ছিল না, আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড এর তুলনায় ফোর্থ কোয়ার্টারে এমন একটা ভালো পারফরমেন্স দেখালেন which is not credible, incredible, incredibly very high earnings, which is not consistent with first 3 quarters. So, তখন কিন্তু আপনাকে ওয়ার্নিং হিসেবে কনসিডার করতে হবে। তারপর ম্যানেজমেন্ট যখন ইউজুয়ালি ভালো করে না, এটা কমন প্র্যাকটিস না, ম্যানেজমেন্ট যখন ইউজুয়ালি ভালো করে না তখন তারা এমন কিছু পারফরমেন্স মেজার নেয়, এমন কিছু পারফরমেন্স মেজার নেয় যেগুলো হচ্ছে নন গ্যাপ আর্নিংস মেজার। আমি একটু আগে বলছিলাম, বাট ইটস নট অল টুগেদার ব্যাড, বাট এগুলোর যখন খুব ছড়াছড়ি থাকবে ইউ মাইট সাসপেক্ট দ্যাট কোম্পানি প্রবাবলি ইজ নট ডুইং গুড। এই জন্য তারা এরকম নন স্ট্যান্ডার্ড মেজার নিয়ে বলার চেষ্টা করছে যে তারা ভালো করছে। ঠিক আছে। সো এগেইন উই লাইক টু এম্পাসাইজ যে আর্নিংস কোয়ালিটি ইজ নট এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইস্যু। সো আমাদেরকে এটা স্পেকট্রাম দিয়ে অ্যাসেস করতে হয়। These are the some common issues we typically visit in the financial statements to assess the
একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি কেমন ইন টার্মস অফ টু অ্যাসপেক্ট, একটা হচ্ছে রিপোর্টিং কোয়ালিটি আর একটা হচ্ছে আর্নিংস কোয়ালিটি।